I think we are broadcasting. জি ভাই। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য সেকেন্ড এপিসোড অফ ক্যাডার্স ওয়েবিনার। আজকে আমাদের টপিক হচ্ছে ক্যাড ফর হায়ার স্টাডিজ অ্যান্ড রিসার্চ। আজকে আমাদের সাথে গেস্ট স্পিকার হিসেবে আছেন মোহাম্মদ ফুয়াদ হাসান ভাই, পেট মেকানিক্যাল 2K13 ব্যাচ। তিনি বর্তমানে গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছেন ইন্টারডিসিপ্লিনারি ফ্লুইড মেকানিক্স ল্যাবরেটরি, জর্জিয়া সাউদার্ন ইউনিভার্সিটিতে। তিনি 2016-17 সালে আমাদের ক্যাডার্সের কমিটিতে চিফ পলিসি অ্যানালিস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমি ফুয়াদ হাসান ভাইকে অনুরোধ করব সেশনটা শুরু করার জন্য। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের সেশনে আসলে আমি মূলত কথা বলবো যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে হায়ার স্টাডিজতে আসলে ক্যাডের কতটুকু ইম্প্যাক্ট রয়েছে। তো হায়ার স্টাডিজে ক্যাডের ইম্প্যাক্ট অনেক বেশি। মূলত তারা ধরেই নেয় যে হচ্ছে যারা হচ্ছে হায়ার স্টাডি করতে আসবে তাদের ম্যাক্সিমাম মোটামুটি ক্যাড সম্বন্ধে খুব ভালো আইডিয়া রাখে। তো আমি একটা ছোট প্রেজেন্টেশন তৈরি করেছি, আমাকে প্রেজেন্টেশনটা আমি শেয়ার করি, তাহলে হচ্ছে সবচাইতে ভালো হয়। আচ্ছা, তো বেসিক্যালি আমরা আজকে আলোচনা করব যেটা নিয়ে, সেটা হচ্ছে আমরা হায়ার স্টাডিজে কতটুকু ক্যাডের প্রয়োজনীয়তা আছে এবং স্পেশালি রিসার্চ ফিল্ডে কতটুকু ক্যাডের দরকার। তো যেহেতু আমার রিসার্চে অ্যাকচুয়ালি ক্যাডের অনেক প্রয়োজনীয়তা আছে বা আমি ক্যাড অনেক বেশি ইউজ করি, দ্যাটস ওয়াই হচ্ছে আমি আমার আমার রিসার্চের উপর বেস করে আমি আজকে সেশনটা একটু নিব। আর হচ্ছে আমার কিছু লিগ্যাল বাইন্ডিংস আছে, আমার কিছু এথিক্যাল কিছু জায়গায় আমি হচ্ছে মানে বাধা, যে কারণে হচ্ছে আমি আমার রিসার্চ রিলেটেড বেশি কিছু বলতে পারবো না। বাট আমি রিসার্চের ক্লোজ কিছু জিনিসপাতি দেখাবো যেগুলো হচ্ছে আসলে সবার জন্য কাজে দিবে। তো আজকে আসলে আমরা যে সকল বিষয় নিয়ে ডিসকাস করব সেগুলো হচ্ছে যে আসলে একটা রিসার্চ অবজেক্টিভ ফুলফিল করার জন্য আমার কি ধরনের ব্যাকগ্রাউন্ড দরকার, হায়ার স্টাডিতে আমরা কিভাবে ক্যাড গুলো ইমপ্লিমেন্ট করি, ক্যাড শেখার জন্য আমাদের কি কি বেবি স্টেপস নেওয়া উচিত, একটা ক্যাড পোর্টফোলিও কিভাবে রেডি করতে হয়, এবং কিছু অ্যাডভান্স ওয়ার্ক শিখতে হয়। যে অ্যাডভান্স ওয়ার্ক গুলো যদি শিখে আসি তাহলে হচ্ছে আমরা অবশ্যই বাকি যারা গ্রাজুয়েট স্টুডেন্ট আছে বা অন্যান্য দেশ থেকে যারা আসে তাদের থেকে আমরা অনেক এগিয়ে থাকবো ইন টার্মস অফ pursuing higher degree and also getting a job. So তিন ধরনের অ্যাকচুয়ালি অবজেক্টিভ দরকার হয় যদি আমরা ক্যাট বেস এর কথা চিন্তা করি। তো আসলে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিস সম্বন্ধে খুব ভালো আইডিয়া থাকতে হবে। বাংলাদেশে হচ্ছে আহ, সবগুলো ইউনিভার্সিটির অবস্থা কিরকম আমি জানি না, বাট আমার ইউনিভার্সিটির পার্সপেক্টিভ আমি চিন্তা করে বলতে পারি যে আমাদের স্টুডেন্টদের আসলে নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর উপর অনেক বেশি এমফাসিস করা উচিত এবং থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা একটু পরিষ্কার রাখা উচিত। কারণ হচ্ছে এখানে সবাই যে কোনো প্রফেসর বা আমরা যখন কোনো এক জায়গায় কোনো একটা সেমিনারে যাব বা সেশনে যাব বা ইভেন কনফারেন্সে যাই, তো যেখানেই যাই না কেন ইন সিম্পোজিয়াম, সবাই এক্সপেক্ট করে যে আমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ল্যাঙ্গুয়েজে কথা বলবো। ফর এক্সাম্পল, আমি যদি একটা সিমুলেশন সফটওয়্যার নিয়ে কথা বলি তখন আমি কথা বলবো যে হচ্ছে আমার বাউন্ডারি কন্ডিশন গুলো কিরকম হবে, তারপরে হচ্ছে আমার ফ্লুইড ডোমেইন কিরকম হবে, সলিড ডোমেইন কিরকম হবে। তো এই যে এইভাবে কথাগুলো বলা, এই ধরনের জিনিসগুলো আসলে কোনটা কি মিন করে, এবং হচ্ছে আমরা যদি বলি যে এনার্জি ইকুয়েশন, বার্নৌলিস প্রিন্সিপাল, নেভিয়ার স্টোক ইকুয়েশন, এই জিনিসগুলো আসলে কি বুঝায় সেটা যেন অ্যাকচুয়ালি আমরা খুব ভালোভাবে বুঝি, বেসিক যে আমাদের ব্যাপারটা ফাউন্ডেশনটা যেন আমাদের ঠিক থাকে। থার্ড হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেস, একটা জিনিস কিভাবে ম্যানুফ্যাকচার করতে হয় সেটা যেন দেখার সাথে সাথে আমরা বুঝতে পারি, এই ধরনের একটা কনসেপ্ট আমাদের থাকা উচিত। তো এই কনসেপ্টটা আসলে এত তাড়াতাড়ি গ্রো করে না, এটা অল্প অল্প করে গ্রো করে। আমরা যদি একটু একটু করে কাজ করি তাহলে আমাদের ভিতরে অল্প অল্প করে গ্রো করবে। দেন যখন আমরা একটা স্পেসিফিক কাজের জন্য যাব তখন আমরা সেই রিলেটেড কিছু কোর্স করি হায়ার স্টাডিতে আসার পরে। ফর এক্সাম্পল, আমি যে রিসার্চটা করছি তার সেই রিসার্চের বেসিসে আমি কিছু কোর্স করছি যেন হচ্ছে আমার রিসার্চের জন্য সেটা খুব বেশি হেল্পফুল হয়। কারণ সবাই যে সেম ব্যাকগ্রাউন্ডে বা খুব সলিড ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবে বা হচ্ছে আন্ডারগ্রেডে সবকিছু শিখে আসবে, এটা এক্সপেক্ট করাটা সম্পূর্ণভাবে ভুল। বাট তারা এক্সপেক্ট করে যে যতটুকু শেখা সম্ভব, হাইয়েস্ট যতটুকু শেখা পসিবল, সেটা সবাই শিখে আসে। এখন মূলত হচ্ছে যারা আমাদের বাংলাদেশ থেকে যারা হচ্ছে ইউএসএ তে আসে, তারা অন্যান্য যে সকল জায়গায় তারা ফান্ডিং নিয়ে বা অ্যাসিস্ট্যান্টশিপ নিয়ে আসে, তো মূলত হচ্ছে দুই রকমের অ্যাসিস্ট্যান্টশিপ বেশি পায়। সেটি হচ্ছে একটি হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, একটি হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ। সো টিচিং অ্যাসিস্ট্যান্টশিপে আমাদের ক্যাডের যে কাজগুলো লাগে, যারা হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে আসে তাদের মূলত হচ্ছে দেখা যায় তিন জায়গায় কাজ করতে হয়। হয় তাদেরকে হচ্ছে
প্রফেশনাল এক্সাম যেমন সিএসডব্লিউ, সিএসডব্লিউপি, সিএসডব্লিউই, ইউএস এর ম্যাক্সিমাম ইউনিভার্সিটি গুলোতে তারা হচ্ছে সিএসডব্লিউ, সিএসডব্লিউপি হচ্ছে স্টুডেন্টদেরকে উৎসাহিত করে যেন ওরা কোর্সের সাথে সাথে নিয়ে নেয়। তো ওদের যে কোর্স গুলো আছে ক্যাড রিলেটেড কোর্স, সেই কোর্স গুলোতে ওরা ওদেরকে উৎসাহিত করে যে এই সব ধরনের প্রফেশনাল যে এক্সাম গুলো আছে সেই প্রফেশনাল এক্সাম গুলো যেন ওরা নিয়ে নেয়। তাহলে যেটা হয় যে ওদের লিঙ্কডইন প্রোফাইল অনেক ভারী হয়। এই জিনিসটা যেহেতু ওরা সিভিতে দেখাতে পারছে, এটা হচ্ছে ওরা লিগালি দেখাতে পারবে যে হচ্ছে হ্যাঁ আমার আই এম এন্ডোর্সড, আমি খুব ভালো পারি এবং হচ্ছে আমি এই এক্সামে পার্টিসিপেট করেছি। সেকেন্ড যেটা সেটা হচ্ছে ল্যাব ইনস্ট্রাক্টর হিসাবে, মূলত সিএনসি ল্যাবের ইনস্ট্রাক্টর হতে পারে, ক্যাড ক্যাম ল্যাবের ইনস্ট্রাক্টর হতে পারে, 3D প্রিন্টিং ল্যাবের ইনস্ট্রাক্টর হতে পারে। তো ল্যাব ইনস্ট্রাক্টর হিসেবেও কাজ করে। 3 নম্বর যেটি সেটি হচ্ছে ক্লাস ইনস্ট্রাক্টর, অর্থাৎ যখন কোনো ক্লাসে হচ্ছে ক্যাড রিলেটেড যেমন প্রোডাক্ট ডিজাইন, ম্যানুফ্যাকচারিং প্রসেস এই ধরনের কোর্স গুলো করানো হয় বা স্পেসিফিক কোর ক্যাডের কাজগুলো করানো হয়, শেখানো হয়, এই ধরনের ক্লাসে ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করতে হয়। তো এই সকল জায়গায় একজন সম্পূর্ণভাবে সরাসরি যে ইনস্ট্রাক্টর হিসেবে থাকে ঠিক তা না, একজন প্রফেসর অ্যাসাইন করা থাকে, প্রফেসরের আন্ডারে হচ্ছে তারা কাজ করে। তো সাধারণ এটা হচ্ছে মূলত টিচিং অ্যাসিস্ট্যান্টদের কাজ। এরপরে হচ্ছে আমরা যেটা দেখি, যেহেতু আমরা এখানে পড়াশোনা করতে এসেছি, সো ইন অর্ডার টু পার্সু আওয়ার হায়ার ডিগ্রি উই হ্যাভ টু গো থ্রু আ থিসিস প্রসেস। সো আমাদেরকে থিসিস কোর্স করতেই হবে, অ্যান্ড অলসো উই হ্যাভ সাম আদার কোর্স ওয়ার্ক দ্যাট উই হ্যাভ টু ফিনিশ। ইন দ্যাট কেস আমাদেরকে এই ধরনের থিসিস এবং কোর্স ওয়ার্ক ফুলফিল করার জন্য প্রত্যেকটা কোর্স ওয়ার্কেই আমাদেরকে হচ্ছে একটা করে প্রজেক্ট করতে হয়। সো যখন আমরা ওই জিনিসগুলো নিয়ে কাজ করি, ওই কোর্স ওয়ার্ক নিয়ে কাজ করি, অলসো when we are talking about doing our thesis work, definitely we need to do some stuff in CAD. In some cases actually most of the stuffs are being done in CAD. তো এই জন্য হচ্ছে থিসিস এন্ড কোর্স ওয়ার্কে CAD এর অ্যাপ্লিকেশন রয়েছে, এন্ড রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ, অর্থাৎ যারা হচ্ছে সম্পূর্ণভাবে রিসার্চ করতেই আসে হায়ার স্টাডিতে। তো যখন আমরা রিসার্চ করতে আসি, মূলত যখন আমরা CAD অ্যাপ্লিকেশন ইউজ করি, আমাদের ফার্স্ট স্টেজ থাকে যে আমরা যে একটা কনসেপ্ট নিয়ে আমরা কাজ করছি, অর্থাৎ আমাদের মূল কাজ কি? আমাদের মূল কাজ হচ্ছে, যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, আমরা হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্সের স্টুডেন্ট, তো আমাদেরকে হচ্ছে একটা থিওরি বা একটা কনসেপ্ট সেটাকে অ্যাপ্লাই করতে হবে। সো তো সেই থিওরি বা কনসেপ্টের উপর বেস করে আমরা প্রথমত একটা কনসেপ্ট স্কেচ দ্বারা করি। একটা মোটামুটি হচ্ছে আমাদের যেটা হচ্ছে অবশ্যই ম্যানুফ্যাকচারেবল হবে, খুবই সিম্পল, এবং হচ্ছে এটা হচ্ছে মানে খুব তাড়াতাড়ি হচ্ছে আমরা ফেব্রিকেশন করতে পারবো, এবং সবচেয়ে ইজি ওয়েতে আমরা এটা মানুষের কাছে রিপ্রেজেন্ট বা বোঝাতে পারবো মানুষকে যে হ্যাঁ আমাদের এই জিনিসটার মূল অ্যাপ্লিকেশন হচ্ছে এটা। তো আমরা এরকম একটা কনসেপ্ট স্কেচ দ্বারা করি। এরপরে আমরা যেটা করি, সেই কনসেপ্ট স্কেচটা ইদার 2D হতে পারে, ইদার 3D হতে পারে। কখন 2D হয়? যখন হচ্ছে দেখা যায় হয়তো যে the whole body is actually axiosymmetric, so in that case we try to do the whole setup in 2D. তো ইদার 2D হতে পারে, তারপর 3D হতে পারে। সেই কনসেপ্ট স্কেচটাকে পরবর্তীতে আমরা সিমুলেশনে নিয়ে যাই। এখানে যেটা হয় সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি গুলো সাধারণত কমার্শিয়াল সফটওয়্যার ইউজ করে ইন দ্য ফার্স্ট প্লেস। এরপরে তারা যেটা করে সেটা হচ্ছে তারা ইন হাউস সফটওয়্যারের সাথে তারা হচ্ছে কম্পেয়ার করে। তো সিমুলেশন সফটওয়্যার যেগুলো ইউজ হয় তাদের ভিতর সবচাইতে বেশি জনপ্রিয় তো হচ্ছে এনসিস। এনসিসটা হচ্ছে সবাই এক্সপেক্টই করে যে এনসিস সবাই শিখে রাখবে। এর সঙ্গে যেটা কানেক্টেড সেটা হচ্ছে কমজোর, ইদার কমজোর অর অ্যাবাকাস। তো আমি কিছু জিনিস দেখাতে চাই, এটা হচ্ছে দেখালে মনে হয় সবচাইতে ভালো হয়। এনসিসে হচ্ছে আমি সবাইকে সাজেস্ট করি যে অ্যাকাউন্ট খোলার জন্য, এনসিস অ্যাকাউন্ট খোলার জন্য, কেননা আমি যতদূর জানি সেটা হচ্ছে যে কুয়েটের স্টুডেন্টদেরকে হচ্ছে .edu মেইল দেওয়া হয়। তো .edu মেইল যদি কুয়েটের স্টুডেন্টরা পেয়ে থাকে তাহলে এনসিসি অ্যাকাউন্ট খোলা খুবই ইজি। এনসিস এর কাস্টমার পোর্টাল রয়েছে, এনসিস স্টুডেন্ট রয়েছে, এনসিস ইনোভেশন হাব রয়েছে। এনসিস ইনোভেশনে গেলে যেটা হয়, আমরা চাইলে এনসিস ইনোভেশনে বিভিন্ন কোর্স করায় ওরা ফ্রি, আমরা এনসিস ইনোভেশনের কোর্স গুলো করতে পারি। তাহলে হচ্ছে আমাদের শেখাটা অনেক ইজি হবে, যে হচ্ছে আমরা সিমুলেশনটা কিভাবে কাজ করব বা আমার বেসিক ব্যাকগ্রাউন্ডটা কিরকম থাকা উচিত। ফর এক্সাম্পল, in here we can see that they actually provide a lot of free courses. So স্ট্রাকচার রিলেটেড, ফ্লুইড রিলেটেড, আমরা যেরকমই চাই না কেন আমাদের হচ্ছে কিছু ফ্রি কোর্স আছে এখানে। তারপরে কমজোলের কিছুদিন পরপরই ওয়েবিনার হয়। কমজোলের ওয়েবিনার গুলো হচ্ছে ইউটিউবেও পাওয়া যায়,
কনজোল খুবই খুবই ইউজার ফ্রেন্ডলি একটা সফটওয়্যার, এবং কনজোল হচ্ছে শেখাটা সবচেয়ে ইজি। তারপর আসে অ্যাবাকাস। অ্যাবাকাস হচ্ছে ড্যাসল সিস্টেমের। সো আমরা ড্যাসল সিস্টেমের নাম তো সবাই জানি, যেহেতু তারা সলিড ওয়ার্কস এর মূল হোতা। এবং আরেকটা সফটওয়্যার আমি এটা আজকে সবার সাথে ইন্ট্রোডিউস করাতে চাই, এটা আসলে ইউএস এর অনেকগুলো হচ্ছে এনার্জি ল্যাবে ইউজ করা হয়, ন্যাশনাল এনার্জি ল্যাবে ইউজ করা হয়। এই সফটওয়্যারটা খুব ইম্পর্টেন্ট, বাট এই সফটওয়্যারটার মূল সমস্যাটা হচ্ছে যে এই সফটওয়্যারটা যদি কোথাও ওপেন করা হয়, তাহলে হচ্ছে সফটওয়্যারের যারা হচ্ছে সফটওয়্যারটা তৈরি করেছে তাদের কাছে একটা মেসেজ যায় যে হচ্ছে অমুক জায়গায় অমুক কম্পিউটারে হচ্ছে একটা আমাদের সফটওয়্যারটা রান করা হয়েছে। সো ইটস আ বিট ট্রিকি টু ইউজ দ্যাট। তো আমি বলবো না যে ইউজ করতেই হবে বা শিখতেই হবে, বাট আমি জানিয়ে রাখি যে এই সফটওয়্যারটা খুবই ইউএসএ তে অনেক ইউজ হয়। এটা হচ্ছে কনভার্জ, এবং কনভার্জের জন্য হাই পারফরমেন্স কম্পিউটিং রয়েছে। কনভার্জের প্রচুর পরিমাণে টিউটোরিয়াল রয়েছে। কনভার্জের সামনেই হচ্ছে কনভার্জ নিজেরা আরেকটা ফ্রি হচ্ছে কোর্স করাবে, ট্রেনিং করাবে। সো এনিবডি ক্যান অ্যাকচুয়ালি রেজিস্টার ফর দ্যাট। তো যে কেউ চাইলে রেজিস্টার করতে পারে, এবং প্রত্যেকটা সেশনই অনলাইন হয়। এবং কনভার্জের সবচাইতে সুন্দর ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে অ্যাডাপটিভ মেশ রিফাইনমেন্ট। আচ্ছা, এরপরে আসি আমরা এই সিমুলেশন সফটওয়্যার গুলো আমরা ইউজ করি, আমরা দেখা যায় একই ধরনের কনসেপ্ট স্কেচের উপর আমরা সিমুলেশন রান করি উইথ আওয়ার রিকোয়ার্ড বাউন্ডারি কন্ডিশনস, ম্যাটেরিয়াল স্পেসিফিকেশনস এন্ড অল দ্য আদার স্টাফ। তারপরে হচ্ছে আমরা যেটা করি, 4-5টা আমাদের রিকোয়ার্ড রেজাল্টের জন্য আমাদের ডেফিনেটলি কনসেপ্ট স্কেচে অনেক ধরনের চেঞ্জ আনতে হয়। সেই কারণে আমরা যেটা করি, প্যারামেট্রিক ইকুয়েশন ইউজ করি। তো প্যারামেট্রিক ইকুয়েশন ইউজ করার পরে যেটা হয় সেটা হচ্ছে যে বেসড অন দ্য প্যারামেট্রিক ইকুয়েশন আমাদের ডিজাইন অপটিমাইজেশন করতে অনেক সুবিধা হয়। আমরা ডিজাইন অপটিমাইজ করার সময় আমাকে বারবার করে কনসেপ্ট স্কেচের একদম জিরো থেকে শুরু করতে হয় না। আমাদের যেই স্পেসিফিক জায়গাগুলো আমার চেঞ্জ করা লাগবে, আমরা প্যারামেট্রিক ইকুয়েশনের জন্য আমরা খুব ইজিলি চেঞ্জ করতে পারি। তারপরে হচ্ছে আমরা সেগুলোর উপর আবার সিমুলেশন রান করাতে পারি। তো সিমুলেশন যখন আমরা রান করাই, এর পরবর্তীতে আমরা যেটা করি, আমাদের কাছে যদি 3-4টা ধরি, আমাদের কাছে 3টা হচ্ছে কমার্শিয়াল সফটওয়্যার রয়েছে। ফর এক্সাম্পল, লেটস সে ইটস এনসিস, অ্যাবাকাস, কনভার্জ, অর এনসিস, কনসোল, অ্যাবাকাস, হোয়াটএভার ইট ইজ। সো আমরা এই 3টা সফটওয়্যারের ভিতরে, অথবা অল 4 অফ দেম, এই 4টা সফটওয়্যারের ভিতর থেকে আমরা যে রেজাল্ট পাই, যে আউটপুট পাই, সেই আউটপুট গুলো আমরা হচ্ছে একটার সাথে কম্পেয়ার করি, জাস্ট টু মেক শিওর দ্যাট উই আর অন দ্য সেম পেজ। তো আমরা যখন দেখি কম্পারিজনের পরে যে আসলে খুব একটা বেশি চেঞ্জ, মানে খুবই কম অ্যামাউন্টের হচ্ছে আমাদের একটার সাথে আরেকটা ডিফারেন্স আছে, তখন হচ্ছে আমরা এক্সপেরিমেন্টাল সেটআপে যাই। তো এক্সপেরিমেন্টাল সেটআপে গিয়ে আমরা কি করি, এক্সপেরিমেন্টাল সেটআপে গিয়ে আমরা টোটাল এক্সিস্টিং যে আমরা সিমুলেশনের জন্য আমরা যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করেছিলাম সফটওয়্যারে, সেই সেম এনভায়রনমেন্টটা আমরা হচ্ছে এক্সপেরিমেন্টাল ইস্যুর জন্য আমরা ফিজিক্যালি ক্রিয়েট করি। এবং এরপরে আমরা দেখি অন্যান্য আর কি কি ফিজিক্যাল বাইন্ডিংস গুলো আছে, যে ফিজিক্যাল বাইন্ডিংস গুলোর কারণে হচ্ছে আমাদের আমরা হচ্ছে অ্যাকচুয়ালি যখন ডেটা পাই, আমরা সেই ডেটাগুলো এক্সপেরিমেন্টাল সেটআপ থেকে যে আমরা ডেটা পাই, সেই ডেটাগুলো যখন আমরা সিমুলেশন রেজাল্টের সাথে কম্পেয়ার করি, তখন আমরা বুঝতে পারি যে হচ্ছে যে এক্স্যাক্টলি কি ধরনের অন্যান্য বাইন্ডিংস গুলো আছে, যে বাইন্ডিংস গুলোর কারণে আমার হচ্ছে মানে এক্স্যাক্টলি দ্য সেম ডেটা আসতেছে না সিমুলেশনের সাথে, বাট খুবই ক্লোজ যখন চলে আসে তখন আমরা মোটামুটি জিনিসটাকে ভ্যালিড ধরে নিই। তো এখন এক্সপেরিমেন্টাল সেটআপ আসলে কিভাবে কাজ করে, এট ফার্স্ট আমাকে অবজেক্টিভ খুঁজে বের করতে হবে, আমার এক্সপেরিমেন্টাল সেটআপের মূল অবজেক্টিভ কি। একটা এক্সপেরিমেন্টাল সেটআপের মূল অবজেক্টিভ হওয়া উচিত হচ্ছে যে আমাদের সিমুলেশনের রেজাল্টকে ভেরিফাই করা। আমরা সিমুলেশন থেকে যে রেজাল্টটা পেয়েছি, আমাদের টার্গেট হচ্ছে এটাকে ভেরিফাই করা। তো আমরা এটার জন্য যেটা করি, একটা এক্সপেরিমেন্টাল সেটআপ রেডি করার জন্য আমরা যেটা করি, আমরা প্রচুর পরিমাণে রিসার্চ পেপার পড়ি। এই রিলেটেড যে রিসার্চ পেপার, যারা হচ্ছে এক্সপেরিমেন্টাল সেটআপ গুলো আগে তৈরি করেছে, তারা হচ্ছে কি কি স্টেপ গুলো নিয়েছে, কেন সেই স্টেপ গুলো নিয়েছে। তারপরে হচ্ছে আমরা কিছু রিসার্চ পেপারকে আমাদের হচ্ছে রেফারেন্স হিসেবে ধরি, কিছু রিসার্চ পেপারকে আমরা আমাদের রেফারেন্স হিসেবে ধরি, যে এই রিসার্চ পেপার গুলো আমরা আমাদের এক্সপেরিমেন্টাল সেটআপ রেডি করার জন্য রেফারেন্স বা আমরা সবচেয়ে বেশি ফলো করব। এরপরে আমরা ফেব্রিকেশনে যাই। তো আমাদের ফেব্রিকেশনে যাওয়ার আগে আমাদেরকে হচ্ছে যে কাজগুলো করতে হয়, সেটা হচ্ছে আমাদেরকে হচ্ছে রিসার্চ পেপারের যে পেপারগুলো আমরা পড়ি, সেখান থেকে যারা হচ্ছে পেপারগুলো লিখছে, তারা আলাদাভাবে দেখা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন আর্টিকেলও লেখে। আমরা সেই আর্টিকেল গুলো পড়ি রিগার্ডিং দেয়ার ফেব্রিকেশন প্রসেস, দ্য হোল প্রসেস দে অ্যাকচুয়ালি ওয়েন্ট থ্রু ইন অর্ডার টু ম্যানুফ্যাকচার দ্য হোল এক্সপেরিমেন্টাল সেটআপ।
তারপরে হচ্ছে যারা এই জিনিসগুলো নিয়ে কাজ করেছে আমরা তাদেরকে নক দিই, কনসালটেন্সি করি, অ্যাকচুয়ালি তারা আমাদের কনসালটেন্সি করে। তো তাদের কনসালটেশন আমাদের কেন দরকার, কারণ হচ্ছে দে ওয়েন্ট থ্রু দ্য প্রসেস, দে নো ইচ এন্ড এভরি ডিটেল। তো তারা আমাকে বলতে পারবে যে কোন কোন জায়গায় তাদের প্রবলেম হয়েছিল, কোন কোন জায়গায় তাদের সমস্যা হয়েছিল, কোন কোন জায়গায় তাদের এক্সট্রা এফোর্ট দিতে হয়েছিল। তো এই জিনিসগুলো যখন আমরা প্রথমেই জানি, তারপর আমরা তার উপর বেস করে আমরা একটা প্ল্যান তৈরি করি, একটা টাইমলাইন তৈরি করি যে এর ভিতরে আমাদের হচ্ছে টোটাল সেটআপ রেডি করতে হবে। এরপরে আমরা যেটা করি, আমরা মার্কেট সোর্সিং এর কাজ শুরু করি। মার্কেট সোর্সিং এর কাজের জন্য আমরা, মার্কেট সোর্সিং কেন করতে হয়, মার্কেট সোর্সিং করার উপায়টা কি, আমরা সেটাও বলতেছি। তো মার্কেট সোর্সিং করার রিজনটা হচ্ছে, ফর এক্সাম্পল লেটস সে উই নিড আ মোটর, অর উই নিড আ পাম্প, অর ইভেন হোয়াট ক্যান আই সে, একটা ভ্যাকুয়াম চেম্বার। সো এখন এগুলো যদি আমার প্রয়োজন হয় যেগুলো অলরেডি মার্কেটে এক্সিস্ট করে, ইন দ্যাট কেস উই ডোন্ট নিড টু ফ্যাব্রিকেট ইট অল ফ্রম দ্য বিগিনিং। সো আমাকে যেটা করতে হবে যে আমাকে হচ্ছে ফার্স্ট অফ অল মার্কেটে খুঁজে বের করতে হবে আমার যে স্পেসিফিক রিকোয়ারমেন্ট গুলো আছে, সেই স্পেসিফিক রিকোয়ারমেন্টের কি কি প্রোডাক্ট মার্কেটে পাওয়া যায়। ডেফিনেটলি ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে মাথায় রেখে তারপরেই হচ্ছে আমাকে এক্সপেরিমেন্টাল সেটআপের প্রোডাক্ট গুলো কিনতে হবে। তো আমরা হচ্ছে, যেমন হচ্ছে আমরা গ্রেঞ্জারে যাই, আমরা হচ্ছে ম্যাকমাস্টারে যাই, আমরা সেখানে গেলে আমাদের হচ্ছে সবচেয়ে বড় সুবিধা যেটা ম্যাকমাস্টার, যেমন হচ্ছে এটা সবাইকে দেখানো যায়। আমরা যদি ম্যাকমাস্টারে যাই, ম্যাকমাস্টার ফর এক্সাম্পল লেটস সে ম্যাকমাস্টারে আমি হচ্ছে, লেটস স্টার্ট উইথ আ স্মল ওয়ান, আমি হচ্ছে একটা স্ক্রু নিব, আমার এক্সপেরিমেন্টাল সেটআপের জন্য আমার স্ক্রু লাগবে এবং আমি এই স্পেসিফিক স্ক্রুটা ইউজ করতে চাই। তো এই স্পেসিফিক স্ক্রুটা যদি আমি ইউজ করতে চাই, আমি হচ্ছে প্রোডাক্ট ডিটেইলে গেলে আমি দেখবো যে এই স্পেসিফিক স্ক্রু এর ক্যাড ফাইল পাওয়া যায়। তো এইভাবে হচ্ছে যদি আমরা ক্যাড ফাইল গুলো ডাউনলোড করি, তারপরে হচ্ছে আমাদের, আমরা যখন নিজেদের কোর পার্টটা ডিজাইন করতে বসি তখন আমরা এই জিনিসগুলোকে রেফারেন্স হিসেবে ধরি যে মার্কেটে অ্যাভেলেবল স্ক্রু এর সাইজ হচ্ছে এতটুকু, আমাকে হচ্ছে কোনো জায়গায় যদি আমাকে স্ক্রু এর জন্য হোল করতে হয় বা থ্রেড কাটতে হয় তাহলে হচ্ছে আমাকে এইটা ফলো করতে হবে। এই ধরনের ব্যাপারগুলো আর কি। ইভেন আমরা হচ্ছে মোটর থেকে শুরু করে পাম্প সবগুলোরই মোটামুটি ক্যাড ফাইল গুলো হচ্ছে পাওয়া যায়, সেই ক্যাড ফাইল গুলো আমরা পরবর্তীতে কালেক্ট করি। একদম রিকোয়ার্ড আমাদের যেই স্পেসিফাইড হচ্ছে আমাদের যে প্রোডাক্ট গুলো, সেই প্রোডাক্ট গুলোর ক্যাড ফাইল আমরা কালেক্ট করি। দেন হচ্ছে আমরা যেটা করি, এবার আমরা বাকি পোর্শনের ক্যাড মডেলিং শুরু করি। তো প্রথমে আমরা ক্যাড মডেলটা রেডি করলাম, এটা হচ্ছে শুধুমাত্র এক্সপেরিমেন্টাল সেটআপের কাহিনী বলতেছে। তো এরপরে আমরা যেটা করি, আমরা হচ্ছে টোটাল ক্যাড মডেলটা রেডি করি। ক্যাড মডেল রেডি করার পরে আমরা হচ্ছে একবার গো থ্রু করি যে আমাদের পুরো সকল জায়গায় হচ্ছে স্পেসিফিক থিকনেস আছে কিনা, প্রত্যেকটা পার্ট হচ্ছে অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচার করা সম্ভব কিনা। এরপরে হচ্ছে আমরা অ্যাসেম্বলি ফিজিবিলিটি দেখি, কারণ এক একটা পোর্শন দেখা যায় হচ্ছে মোর দেন 200-300 পার্টস থাকে। তো এখন আমি যদি জিনিসটা অ্যাকচুয়ালি ক্যাডে শুধুমাত্র ড্রয়িং করাটা যতটা ইজি, সেটাকে অ্যাসেম্বলি করার মতো একটা ডিজাইন তৈরি করাটা আসলে অতটা ইজি না। তো তারপর যখন আমরা, মানে আমরা অ্যাসেম্বলি ফিজিবিলিটি যখন যখন আমরা চেক করি, এর পরবর্তীতে আমরা একটা লেআউট রেডি করি যে হচ্ছে এভাবে এভাবে পার্ট বাই পার্ট এই ধরনের এনভায়রনমেন্টে আমাকে হচ্ছে এই সেটআপটা রেডি করতে হবে। ইভেন আমরা হচ্ছে আমাদের যদি পাইপলাইনিং করার দরকার পড়ে, পাইপ, পিএনআইডি, অটোডেস্ক পিএনআইডি কথা অনেকেই শুনছে, যাই হোক, তো পাইপলাইনের যদি দরকার পড়ে তো এই জিনিসগুলো আমরা ইউজ করি। ইউজ করার পরে আমরা হচ্ছে ইভেন আমরা যে রুমে হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টাল সেটআপটা বসাবো সেই পুরো রুমের হচ্ছে লেআউট রেডি করি। তারপর যদি আমাদের ছোটখাটো কিছু নেসেসারি সিমুলেশন লাগে, সেই সিমুলেশন গুলো আমরা করে নিই এবং আমরা বিল অফ ম্যাটেরিয়ালস রেডি করি, কারণ বিল অফ ম্যাটেরিয়ালস রেডি না করলে আমরা পারচেজ করতে পারবো না, আমাদের পার্টস গুলো তো পারচেজ করতে হবে। আমরা যে কোনো জিনিস যদি তৈরিও করি না কেন, আমাদের ভার্সিটির ভিতরে এক ল্যাবের আন্ডারে যদি আমরা আরেক ল্যাব ইউজ করি, ইন দ্যাট কেস আমাদের ইন হাউস কিছু বিলিং উইন্ডো হচ্ছে আমাদের পাস করতে হয়। দ্যাট মিনস আমার আমার ল্যাব থেকে হচ্ছে অন্য ল্যাবে কিছু পরিমাণ পে করতে হবে ফিস, ইন অর্ডার টু বিল্ড আওয়ার ওন স্টাফ। তো এই জিনিসগুলোর জন্য আমাদেরকে বিল অফ ম্যাটেরিয়ালস রেডি করতে হয়। তারপরে হচ্ছে ফেব্রিকেশন স্টেপস, মানে আমরা কোনটার পরে কোনটার আগে ফেব্রিকেশন করব, কোন পোর্শনটা কিভাবে ফেব্রিকেশন করতে হয়, এই ধরনের পার্ট গুলা হচ্ছে আমরা আগে থেকে রেডি রাখি। এরপরে হচ্ছে ফাইন টিউনিং করা। আমরা হচ্ছে যখন মোটামুটি একটা খসড়া রেডি করি, ড্রাফট রেডি করি, এরপরে হচ্ছে আমরা পুরো জিনিসটাকে ফাইন টিউনিং করি। ফর এক্সাম্পল হচ্ছে আমরা অপটিমাম অ্যামাউন্টের টলারেন্স বা অ্যালাউন্স রেখেছি কিনা। যেহেতু হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে স্টুডেন্টদেরকে নেওয়া হয়, ভার্সিটি প্রফেসরের হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্টের টাকা হচ্ছে স্টুডেন্টের পিছনে খরচ করে। তো এই টাকাটা খরচ করার কারণে দেখা যায় হচ্ছে স্টুডেন্টদেরকে একটু প্রেসার দেওয়া হয় যেন হচ্ছে একটা যত তাড়াতাড়ি সম্ভব, যত বেস্ট ওয়েতে হচ্ছে কম এফোর্ট দিয়ে খুব তাড়াতাড়ি আউটপুট বের করা যায়। সো এই কারণে যেটা যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে যে আগে থেকেই হচ্ছে ক্যাড সম্বন্ধে খুব ভালো আইডিয়া রাখা, স্পেসিফিক্যালি অ্যাবাউট আ সফটওয়্যার।
যদি আমার সফটওয়্যারটা খুব বেশি হ্যান্ডি হয় তাহলে হচ্ছে আমি খুব তাড়াতাড়ি কাজ করতে পারবো। ইটস আ ফ্যাক্ট, এটা খুব সবচেয়ে বড় কথা, এটা সত্যি কথা। যদি আমি হচ্ছে ছুরি চালাতে পারি, আমি যদি ভালো ছুরি চালাতে পারি, তাহলে সেটা হচ্ছে যেই পশুই হোক না কেন, গবাদি পশুই হোক না কেন, আমি খুব সুন্দর করে কেটে ফেলতে পারবো। তো হচ্ছে এটা এমন কোনো কষ্টের ব্যাপার হবে না। তাই হচ্ছে আমাকে আগে হচ্ছে আমাকে টুলটা ইউজ করা শিখতে হবে। এই জন্য সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে সবার আগে হচ্ছে যে কোনো একটা সফটওয়্যার খুব ভালো করে শেখা, খুবই ভালো করে সফটওয়্যার শিখতে হবে। এবং এই দেশের মানুষজন মানে প্রফেসররা এক্সপেক্ট করে বসেই থাকে যে যারা আসবে তারা অবশ্যই খুব ভালো কাজ করে। তারা মোটামুটি বিশ্বাস করে রাখে, কারণ হচ্ছে যে ওদের স্টুডেন্টরা অনেক ভালো পারে, সো আমরা কেন পারবো না, এরকম আর কি ব্যাপারটা। তো তারপরে হচ্ছে যে আমাদের হচ্ছে যে এটা এনশিওর করতে হয় যে সবচেয়ে কম পরিমাণ স্টেপ নিয়ে যেন হচ্ছে আমাদের জিনিসটা ফেব্রিকেট করা লাগে। তারপর হচ্ছে আমাদের অবশ্যই এটা মেক শিওর করতে হয় যে র ম্যাটেরিয়াল যেন নষ্ট না হয়, কজ উই ডোন্ট হ্যাভ এভরিথিং ইন অ্যাবান্ডেন্স অর উই ডোন্ট হ্যাভ আনলিমিটেড অ্যামাউন্ট অফ ফান্ড অ্যান্ড অল। তো আমাদেরকে যে স্পেসিফিক অ্যামাউন্টের ফান্ড দেওয়া হয় সেই স্পেসিফিক ফান্ডের ভিতরে আমাদেরকে হচ্ছে পুরো কাজটা শেষ করে নিয়ে আসতে হয়। তাই আমাদেরকে অনেক কিছু মাথায় রেখে তারপর ডিজাইন গুলো করতে হয়, ড্রয়িং গুলো করতে হয়। তারপরে হচ্ছে আমরা এগুলো পড়ি যে অন্যান্যরা যারা আছে তারা যখন আবার অ্যাসেম্বলি করে, তারা যখন আবার ম্যানুফ্যাকচারিং করে, যারা যখন ফেব্রিকেট করে, তখন তারা কি কি প্রবলেম ফেস করেছিল এবং এই প্রবলেম গুলো হচ্ছে কিভাবে আমরা সলভ করতে পারি, এই জিনিসগুলো আমরা এরপর মেক শিওর করি। এরপরে অ্যাসেম্বলির সময় আমাদের কিছু একটু এক্সট্রা কষ্ট করতে হয়, সেটা হচ্ছে যে গেজ, সেন্সর, সেফটি ভালভ, লক, এগুলো হচ্ছে আমাদেরকে হচ্ছে একটু এনশিওর করতে হয় যে এটা অ্যাকচুয়াল জায়গায় বসতেছে কিনা, বা যে জায়গায় বসবে সেই জায়গা থেকে আমি ডেটা পাচ্ছি কিনা। যদি আমি যে জায়গায় প্রিলিমিনারি স্টেজে আমি হচ্ছি প্রেডিক্ট করতেছি যে এই জায়গাতে আমার গেজ বসলে আমার সবচেয়ে ভালো হয়, যদি সেখানে কাজ না করে তখন কি হবে? কারণ আমার তো পুরো সেটআপটা একটা এক্সপেরিমেন্টাল সেটআপ। ইন দ্যাট কেস আমাকে একটা সেকেন্ডারি সলিউশন ভেবে রাখতে হবে যে ঠিক আছে আমি এখানে গেজ সেটআপ করছি, আমার হচ্ছে না, ঠিক আছে আমি এই জায়গায় সেটআপ করব, তাহলেও আমার কাজ হবে। তো এই এবং ওই জায়গায় ওই সকল অপশনগুলো আমাদের রাখতে হয়, তা না হলে হচ্ছে আসলে পুরো ডিজাইনটা হচ্ছে দেখা যায় পরবর্তীতে কোলাপস করে। আমি একটা এক্সাম্পল দেখাতে পারি। এই যে এটা হচ্ছে একটা সেটআপ, তারা হচ্ছে ফার্স্ট অফ অল একটা ড্রাফট সেটআপ তৈরি করেছিল। এখন আমাদের কাজ হচ্ছে আমরা একদম বিল্ড ফ্রম স্ক্র্যাচ হচ্ছে আমরা এক্সপেরিমেন্টাল সেটআপ রেডি করব, এবং এটা হচ্ছে আমার রেফারেন্স। ইটস নট লাইক উই আর গোইং টু বিল্ড দ্য এক্সাক্ট সেম থিং, উই আর গোইং টু ইউজ দিস ওয়ান অ্যাজ আ রেফারেন্স। তো ইন দ্যাট কেস আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে আরো কিছু রিসার্চ পেপার পড়তে হবে। তো আমরা হচ্ছে কিছু রিসার্চ পেপার পড়েছি, এন্ড এটা হচ্ছে এই এই ছবিটা হচ্ছে যে রিসার্চ পেপারে ছিল, আমরা সেটাকে হচ্ছে একটা রেফারেন্স হিসেবে ধরেছি। তো পরবর্তীতে এই ধরনের কাজে দেখা গিয়েছে এক্স্যাক্টলি এই কাজটাই আমরা যখন করেছিলাম আমাদের প্রায় 441টা পার্ট এক্সট্রা হচ্ছে আমাদের ডিজাইন করা লাগছে। 441টা একদম পার্ট বাই পার্ট। when we are talking about assembling and all, we have to think a lot of stuff. So এই প্রজেক্টটা যথেষ্ট বড় ছিল এবং এই প্রজেক্টটা মানে অনেক সময় ধরে করতে হয়েছে, এবং আমাদেরকে একটা স্পেসিফিক বাজেট দিয়ে দেওয়া হয়েছিল যে ইউ হ্যাভ $25,000, সো আমাকে হচ্ছে এর ভিতরে শেষ করে ফেলতে হবে। সুতরাং তোমার কাজ যেন অবশ্যই প্রিসাইজড হয়। ইটস নট লাইক দ্যাট ইউ ক্যান ইউজ হোয়াট এভার ইউ ওয়ান্ট, ইউ ক্যান নট এক্সপেক্ট হোয়াট এভার ইউ ওয়ান্ট ফ্রম আস। সো এই ধরনের কিছু বাইন্ডিংস ছিল। অলসো অন টপ অফ এভরিথিং উই হ্যাভ আ বাইন্ডিংস, টাইম কনস্ট্যান্ট, দ্যাটস দ্য মেইন ইস্যু। সো আমাদের হচ্ছে টাইম কনস্ট্যান্টের ভিতরে আমাদেরকে হচ্ছে সলভ করতে হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের সকলের একটা বেসিক কোয়েশ্চেন থাকে যে আমি ক্যাড কিভাবে শিখবো, লার্নিং ক্যাড। তো এটা আসলে মানে এখন হচ্ছে ইন্টারনেটের যুগ, খুব ইজিলি হচ্ছে শেখা যায়। প্রথম জিনিস হচ্ছে আমাদের ক্যাডার্স এর হচ্ছে নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমরা প্রত্যেক বছর প্রচুর পরিমাণে বাংলা বাংলা ভিডিও, বাংলাতে হচ্ছে ভিডিও বানাই। তো আই ডোন্ট থিঙ্ক টু বি ভেরি হার্ড ফর এনি অফ দ্য ইউ পিপল টু আন্ডারস্ট্যান্ড হাউ টু লার্ন আ ক্যাড। সো তোমরা যদি হচ্ছে সলিডওয়ার্কস দিয়ে শুরু করতে চাও, মোটামুটি সবাই ইউজ করে সলিডওয়ার্কস। তো সলিডওয়ার্কস ইউজ করার কারণে যেটা হয় যে হচ্ছে যে সলিডওয়ার্কস এর প্রচুর পরিমাণে রিসোর্স অ্যাভেলেবল আছে। তো রিসোর্স অ্যাভেলেবল থাকার কারণে শেখাটা খুব ইজি। তো আমাদের ইউটিউব চ্যানেলে, ক্যাডার্স এর ইউটিউব চ্যানেলে আমাদের হচ্ছে বাংলা টিউটোরিয়াল গুলো আছে। কারো যদি ইংরেজি টিউটোরিয়াল দেখতে কষ্ট হয় বা বুঝতে কষ্ট হয়, ইন দ্যাট কেস দে ক্যান গো থ্রু দ্য হোল, দে ক্যান অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স দ্য হোল থিং ইন বেঙ্গলি। সো এই জন্য আমাদের আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও গুলো দেখতে পারে। এবং হচ্ছে যে যারা আমাদের কুয়েটে যারা আছে, অনেকেই দেখা যায় হচ্ছে আমাদের ক্যাডার্স এর ট্রেনিং গুলো আমরা করি না, বাট দ্যাটস নট দ্য মেইন ইস্যু, দ্যাটস নট আ প্রবলেম এট অল। যেহেতু আমাদের ট্রেনিং এর জিনিসগুলো হচ্ছে তুমি যদি শিখতে চাও পরবর্তীতে, ফর এক্সাম্পল অনেকেই ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে এসে এখন ভাবতেছে যে হচ্ছে আমি আবার
সবাই তো আমার থেকে 3 বছর এগিয়ে আছে, আমি এখন কিভাবে শিখবো? অ্যাকচুয়ালি মানে এটার কোনো স্পেসিফিক বয়স নেই। আমাদের এখানে ইউএসএ তে এক বড় ভাই হচ্ছে, উনি জবের জন্য অ্যাপ্লাই করবেন। উনি জবে অ্যাপ্লাই করার সময় উনি দেখলেন যে অনেকগুলো জবেই হচ্ছে ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে চাচ্ছে, এবং তারা হচ্ছে মানে স্পেসিফিক্যালি সলিড ওয়ার্কস এর হচ্ছে ব্যাকগ্রাউন্ড চাচ্ছে। তো উনি হচ্ছেন আমাদেরকে কল দিয়েছিলেন যে হচ্ছে যে তোমাদের কিছু কাজ বা কিভাবে কাজ শেখা যায় আমাকে একটু আইডিয়া দাও, তাহলে আমি শিখে অ্যাপ্লাই করব। তো উনি হচ্ছেন জব অ্যাপ্লাই করার আগে যদি উনি শিখতে চাইতে পারেন, তাহলে হচ্ছে আমরা ভার্সিটি যে কোনো এজে কেন শিখতে পারবো না? সো এই ধরনের যদি চাই যে কোনো সময় থেকে আমরা চাইলে শিখতে পারবো, শুরু করা উচিত যে কোনো। এবং বেবি স্টেপস, অবশ্যই বেবি স্টেপস নিতে হবে। প্রথমে হচ্ছে ইন্টারফেসটা শিখতে হবে, দেন হচ্ছে আসলে সলিড ওয়ার্কস এর ইন্টারফেসের টুল গুলা কিভাবে কাজ করে, কিভাবে টুডি ড্রয়িং করে। তারপর হচ্ছে হ্যান্ড স্কেচের ব্যাকগ্রাউন্ডটা খুব বেশি দরকার। কেউ যদি হ্যান্ড স্কেচের কনসেপ্টটা খুব ভালোভাবে বুঝে, তাহলে হচ্ছে তার জন্য ক্যাড সফটওয়্যার শেখা খুবই ইজি। তারপরে হচ্ছে এবার হচ্ছে আমরা কিছু জিনিস আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, যেমন হচ্ছে আমরা যখন একটা প্রোডাক্ট ড্র করব, সেটা ইনিশিয়ালি হচ্ছে আমরা অনেকে অনেক কিছু তৈরি করি। যেমন আমি নিজে পার্সোনালি দেখা গেছে যে আমি কোয়াড কপ্টার বানাইছিলাম, তারপর হচ্ছে অবলিভিয়ন কপ্টার বানাইছিলাম, বাট এগুলো দে আর নট ফিজিবল স্টাফ, এগুলো হচ্ছে আসলে কোনোটাই ফিজিবল না, এগুলো কোনোটাই ম্যানুফ্যাকচারেবল না, এগুলো জাস্ট হচ্ছে একটা র্যাপিড ড্রয়িং করা, এগুলো হচ্ছে ড্রয়িং করা। বাট কেন আমরা ওগুলো করেছিলাম? আমরা এগুলো করেছিলাম ইন অর্ডার টু লার্ন ইচ এন্ড এভরি টুল দ্যাট আর এক্সিস্টিং, হুইচ আর এক্সিস্টিং ইন সলিডওয়ার্কস। সো আমি যদি আগে সলিডওয়ার্কস এর প্রত্যেকটা টুল ইউজ করা শিখতে পারি, তাহলে হচ্ছে আমি পরবর্তীতে আমাকে যে কাজই দেওয়া হোক না কেন, আমি সেটা ইম্প্রোভাইজ করতে পারবো। কারণ আমার বেসিক নলেজ আছে যে আমি কোন টুলটা কিভাবে কাজ করে, আমি কোনটা ইউজ করে আমার ডিজায়ার যে ডিজাইন সেটা আমি তৈরি করতে পারবো। তো এই জন্য সেকেন্ড স্টেপ যেটা, সেটা হচ্ছে স্টার্ট ডিজাইনিং সাম প্রোডাক্টস বাই ফলোইং ম্যানুফ্যাকচারিং প্যারামিটার্স। ফর এক্সাম্পল, আমি যদি সেটাকে ইনজেকশন মোল্ডিং করতে চাই, আমার ওইটাকে অবশ্যই মোল্ডিং করার মতো ডিজাইন হইতে হবে, কিছু পরিমাণ আমার ড্রাফট করতে হবে, ড্রাফট অ্যানালাইসিস করতে হবে, এই ধরনের যে কাজগুলো, এই ধরনের কিছু অ্যাডভান্স ছোট ছোট কাজগুলো যদি আমরা মাথায় রেখে রেখে করি, যেমন শীট মেটালের কাজগুলো, এগুলো যদি আমরা আস্তে আস্তে করা শুরু করি, তাহলে এটা আমাদের জন্য ভালো হবে। ইট উইল বি আ কমপ্লিটলি নিউ এক্সপিরিয়েন্স, এন্ড অলসো দিস এক্সপিরিয়েন্স উইল বি অ্যাকচুয়ালি ফ্রুটফুল ফর আওয়ার নিয়ার ফিউচার। সো এই জন্য আমি সাজেস্ট করি যে প্রথমে যখন ক্যাড শেখা হয়ে গেছে, একটা সার্টেন অ্যামাউন্টের ডিজাইন আমার করা, প্রোডাক্ট ড্রয়িং করা হয়ে গেছে, যে এখন আমি জানি যে কোনো কাজ দিলে আমি ক্যাড সফটওয়্যার ইউজ করে আমি তৈরি করতে পারবো, ইন দ্যাট কেস উই শুড টেক দ্য নেক্সট স্টেপ, ম্যানুফ্যাকচারিং প্যারামিটার গুলো মেনটেন করা। এরপরে আসি হচ্ছে সিমুলেশন। আমার বাইরের দেশে আসতে হইলে যে কোনো একটা সিমুলেশন সফটওয়্যার উপরে খুব ভালো দক্ষতা থাকতে হবে, যে কোনো একটা সিমুলেশন সফটওয়্যার উপরে খুবই ভালো দক্ষতা থাকতে হবে। এখন একটা সিমুলেশন সফটওয়্যারে বিভিন্ন রকম সিমুলেশন হয়, ইটস ফ্যাক্ট। প্রচুর পরিমাণে হচ্ছে আমার মডিউল থাকে, যেমন এনসিসি এর হচ্ছে মডিউল অনেকগুলো। আমি কি সবগুলো মডিউল শিখতে পারবো? না, সবগুলো মডিউল তো আমার শেখা সম্ভব না। বাট আমি এনসিসি এর সবচেয়ে বেসিক যে মডিউল গুলো আছে, সেই মডিউল গুলো আমার শিখতে হবে। কমজোরে সবগুলো মডিউল শেখা সম্ভব না, সম্ভব না। এনসিসি এর অ্যাবাকাসের গুলো সম্ভব না, সম্ভব না। কিন্তু আমাকে হচ্ছে বেসিক গুলো শিখে শেষ করতে হবে। বেসিক গুলো যদি আমি শিখে শেষ করতে পারি, তাহলে হচ্ছে আমি এখানে যখন আমাকে কিছু কাজ দিবে, অ্যাটলিস্ট আমি সেগুলো ইম্প্রোভাইজ করতে পারবো। আমার সিমুলেশনের বেসিক কাজগুলোকে নিয়ে আমার মাথায় থাকবে যে আচ্ছা, সফটওয়্যারটা এইভাবে কাজ করে, সফটওয়্যার এইরকম ধরনের ডাইমেনশনস এন্ড প্যারামিটারস থাকে, আমি এগুলো হচ্ছে এখন ইম্প্রোভাইজ করতে পারবো। তাই হচ্ছে যত ডিপ যাওয়া যায় তত ভালো, যত ডিপ যাওয়া যায় তত ভালো। এরকম না যে সম্পূর্ণভাবে আমি শিখতে পারবো না দেখে আমি সম্পূর্ণ শিখবো না। যতটুকু ডিপ শেখা যায়, একটা সফটওয়্যারে যতটুকু ডিপ শেখা যায় তত ভালো। তো উই ক্যান অলওয়েজ স্টার্ট উইথ এনসিস, কজ এনসিস ইজ প্রিটি কমন এন্ড অল দ্য রিসোর্সেস আর অ্যাভেলেবল। ওকে, এখন হচ্ছে পোর্টফোলিও রেডি করা, ইটস প্রিটি ইম্পর্টেন্ট ইফ ইন টার্মস অফ ইউএসএ। আমরা যদি হচ্ছে ইউএসএ তে আসতে চাই, ইউএসএ সবচেয়ে বড় সমস্যাটা কোথায়? ইউএসএ সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইউএসএ ইন্ডাস্ট্রি বেসড কান্ট্রি না। মানে হচ্ছে ইউএসএ ম্যাক্সিমাম জব গুলো বেসিক্যালি আইদার অপারেশনস অর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, আর&ডি। সো মেইনটেনেন্সের জব হচ্ছে খুবই কম। দ্যাট মিনস হচ্ছে এখানে ম্যাক্সিমাম কাজই হচ্ছে আর&ডি বেসড হয়, ওরা এখান থেকে কাজগুলো সোর্সিং করে বাইরে। ইউএস এর ম্যাক্সিমাম কাজগুলো ওরা হচ্ছে সোর্সিং করে বাইরে, যেমন চায়না তো বা ভিয়েতনাম, এই ধরনের জায়গায়। তো এই জন্য হচ্ছে ওরা যেহেতু হচ্ছে মানে ম্যাক্সিমাম জবই ওরা আর&ডি তে হচ্ছে চায়, তাই হচ্ছে ওরা কিছু পোর্টফোলিও চায়। এবং ইউএসএ তে যদি ভালো জব করতে হয়, তাহলে স্কিলের কোনো বিকল্প নেই। স্কিল লাগবেই, স্কিল থাকতেই হবে, স্কিল থাকাটা একটা মাস্টের মতো, অনেকটা ইটস আ মাস্ট। সো হচ্ছে এই জন্য একটা পোর্টফোলিও রেডি করতে হয় যে আমি হচ্ছে এই কাজ করেছি। এই পোর্টফোলিও রেডি করে হচ্ছে ইউএসএ ইভেন ভার্সিটির প্রফেসরদেরকে নক করার সময়ও আমাদের হচ্ছে পোর্টফোলিও পাঠাতে হয়। তো আই মাইসেলফ ডিড ইট, সো আমি হচ্ছে এই জন্য বলতেছি। এবং ইউএসএ তে ক্যাট বেস ফ্রিল্যান্সিং বলাটা ঠিক না,
বাট ডিজাইন ইঞ্জিনিয়াররা যদি ফ্রিল্যান্স কাজ করতে চায় সেই কেসে হচ্ছে তারা অনেক টাকা পায়। পার আওয়ার হচ্ছে, আমি বাংলাদেশেরটা ভুলে গেছি, বাট ইউএসএ তে হচ্ছে পার আওয়ার $85 থেকে শুরু। কেউ যদি কাজ করতে চায় ফ্রিল্যান্স ক্যাট ওয়ার্ক, তার পার আওয়ার $85 থেকে শুরু। অনেক সময় দেখা যায় বেসড অন দা ডিফিকাল্টি অফ দ্য ওয়ার্ক $150 পর্যন্ত হচ্ছে, বা $200 পার আওয়ারও হচ্ছে অনেকে চার্জ করে। সো ফ্রিল্যান্সিং এর জন্য আমার তো গিগ লাগবে, আই নিড টু শো দেম সাম গিগস। সো এই জন্য হচ্ছে পোর্টফোলিও রেডি করতে হয়। আর এ পোস্টের জন্য বা টিএ পোস্টের জন্য হচ্ছে যখন আমি অ্যাপ্লাই করবো, আমি যখন প্রফেসরের কাছে অ্যাপ্রোচ করবো, প্রফেসরকে যখন আমি মেইল লিখবো, আমার তো প্রফেসরের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে পড়তে হবে। যদি আমি দেখি প্রফেসর হচ্ছেন ক্যাড নিয়ে কাজ করেন, তাহলে হচ্ছে, এবং তার কাজে ক্যাড লাগবেই মাস্ট, ইন দ্যাট কেস আমার তো তাকে পোর্টফোলিও পাঠাতেই হবে যে হচ্ছে প্রফেসর আমি ক্যাডের কাজ পারি, প্লিজ আমার কাজগুলো আপনি দেখেন। তা না হলে সে কিভাবে বুঝবে যে হচ্ছে আমি কাজ পাই? এবং হচ্ছে যখন আমি একটা পোর্টফোলিও রেডি করবো, পোর্টফোলিও রেডি করলে পোর্টফোলিও আমাকে অনেক, মানে আমার কনফিডেন্সকে অনেক বুস্ট আপ করবে, কারণ আই হ্যাভ সামথিং টু পুট অন দ্য টেবিল, আই হ্যাভ সামথিং টু শো। তো এটা হচ্ছে খুব দরকার। এটা এই জন্য হচ্ছে পোর্টফোলিও, যাদের যাদের পোর্টফোলিও আছে তারা দেখা যায় হচ্ছে যখন ইন্টারভিউ দেয়, মানে হচ্ছে প্রফেসরের সঙ্গে যখন ফেস টু ফেস ইন্টারভিউ দেয়, কারণ যখন আমি একটা পোর্টফোলিও দিব দেখা যাবে হচ্ছে প্রফেসর পোর্টফোলিও থেকেই কোশ্চেন করতেছে। অলসো ইন জবস, কেউ যখন একটা পোর্টফোলিও সাবমিট করে তখন তাকে পোর্টফোলিও থেকে কোশ্চেন করে যে তুমি এই কাজটা কেন করছিলা, তোমার ওই কাজের অবজেক্টিভ কি ছিল, বা এই কোন সফটওয়্যারটা ইউজ করছিলা, কি কি বাইন্ডিংস ফেস করছো। সবগুলো কোশ্চেনই যে একসাথে করবে তা না, মানে যে কোনো একটা কোশ্চেন করতে পারে। প্রফেসররা হচ্ছে হয়তো বা এই শুধুমাত্র এটার জন্য আমাকে 2 মিনিট টাইম আমার জন্য হচ্ছে সেই নির্ধারণ করবে। তো যদি আমি তখন অ্যান্সার দিতে পারি, আমি অলরেডি তাকে কিন্তু বায়াস করে দিয়েছি যে হচ্ছে আমি যা চাচ্ছি তুমি আমার জোনের ভিতর থেকে কোশ্চেন করো। সো ইন দ্যাট কেস হচ্ছে ইট অ্যাকচুয়ালি বুস্টস আপ আওয়ার কনফিডেন্স। এবং যে লাস্ট যেটা, সেটা হচ্ছে একটু সেলফ ইভ্যালুয়েট দ্য প্রোগ্রেস। যখন আমাদের মাথায় থাকবে যে হচ্ছে আমাকে একটা পোর্টফোলিও রেডি করতে হবে যেখানে আমি কিছু ক্রিটিক্যাল ওয়ার্কের হচ্ছে আহ, কাজ দেখাবো, তখন হচ্ছে আমরা নিজেরাই বুঝবো যে আচ্ছা হ্যাঁ আমাকে এখন এটা শিখতে হবে, আমি এই জায়গায় দুর্বল, আমাকে এই ধরনের কাজগুলো করতে হবে। সো পোর্টফোলিও ইজ প্রিটি ইম্পর্টেন্ট, জেনারেটিং আ পোর্টফোলিও ইজ প্রিটি ইম্পর্টেন্ট। আচ্ছা, উম, 3টা কাজ যেটা হচ্ছে সবচেয়ে ভালোভাবে শিখে রাখা হচ্ছে খুব ভালো যদি বাইরে আসতে চাই, যেমন হচ্ছে সিএনসি প্রোগ্রামিং। এখানে একটা কোর্স আছে সেটা হচ্ছে প্রোডাক্ট ডিজাইন এন্ড ইঞ্জিনিয়ারিং। এখানকার স্টুডেন্টদেরকে প্রোডাক্ট ডিজাইন শেখানো হয়। সেখানে তাদেরকে যেটা করতে হয়, ফার্স্ট অফ অল দে ডিজাইন আ প্রোডাক্ট, দে ডিজাইন আ প্রোডাক্ট ইন সলিডওয়ার্কস, দেন দে টুক ইট ইন দ্য মাস্টার ক্যাম্প। তারপর তারা হচ্ছে জেনারেট করে, জি কোড জেনারেট করে। জি কোড জেনারেট করার পরে তারা হচ্ছে সেই পার্ট গুলা সিএনসি মেশিনে বানায়। সিএনসি মেশিনে পার্টস গুলা বানানোর পরে তারপরে দে গো ফর দ্য নেক্সট সেশন। ইন দ্য নেক্সট সেশন দে অ্যাকচুয়ালি ডিজাইন আনাদার প্রোডাক্ট। তারপর তারা যেটা করে সেটা হচ্ছে তারা ডাই পাঞ্চিং করে। এর পরের সেশনে তারা যেটা করে তারা আরো একটা প্রোডাক্ট ডিজাইন করে, তারপর তারা কাস্টিং করে। এর পরের সেশনে তারা আরো একটা প্রোডাক্ট ডিজাইন করে, তারপর তারা ইনজেকশন মোল্ডিং এর জন্য কি কি করা লাগে সেই জিনিসগুলো করে। সো এই পুরো কাজটা হচ্ছে ওদের 2টা কোর্সে ভাগ করা। বাট ওরা হচ্ছে এই কাজগুলো শিখে কারণ হচ্ছে এগুলোর, ওরা জানে যে এই ধরনের কাজের হচ্ছে ইউএস এর ইন্ডাস্ট্রিতে প্রচুর দাম, প্রচুর দাম, প্রচুর দাম। সো এই ধরনের কাজগুলো এই জন্য হচ্ছে যত বেশি পরিমাণে শিখে রাখা ভালো, যত বেশি পরিমাণে শেখা যায় তত ভালো। আর এই ধরনের কাজগুলো আসলে শুধু যে ইউএসএ তেই দাম তা না, মানে দুনিয়ার যে কোনো জায়গায় গেলেই হচ্ছে এই ধরনের কাজের দাম পাওয়া যাবে, একদম ধরা, ইটস আ মাস্ট। সো এখন আমি মোটামুটি আশা করি যে আমি হচ্ছে ভালো একটা কনসেপ্ট দিতে পেরেছি। আমি হচ্ছে কিছু কোয়েশ্চেন্স নেব, আমি কোয়েশ্চেন্স এর কিছু অ্যান্সার দেওয়া যায়, আমি দেখি কি কিভাবে অন্যভাবে হেল্প করা যায়। ওকে, শোভন আছো? হ্যাঁ। হ্যাঁ ভাই, আচ্ছা ভাই, আমাদের ইভেন্টে আমরা হচ্ছে একটা গুগল ফর্ম সার্চছিলাম, তো ওইখানে হচ্ছে আমরা কিছু কোশ্চেন পাইছি। আচ্ছা। আমি এক এক করে ভাই কোশ্চেনগুলো রিড আউট করতেছি, আপনি আচ্ছা অ্যান্সার আচ্ছা। দিবেন। হুম, ফার্স্ট শিওর। কোশ্চেনটা ছিল হচ্ছে হুইচ সফটওয়্যার ইউজড ইন ইউএসএ ফর প্রিন্টিং। কোশ্চেন করছে হচ্ছে জাহিদ ইমন, বুয়েট মেকানিক্যাল। আচ্ছা, প্রিন্টিং এ বেসিক্যালি হচ্ছে প্রিন্টিং এর জন্য সাধারণত স্লাইসার ইউজ করা হয়। তো স্লাইসার, ইট ডিপেন্ডস, কারণ হচ্ছে যে এক একজন এক এক কোম্পানির 3D প্রিন্টার ইউজ করে। সো অলসো 3D প্রিন্টার হচ্ছে সবগুলোর যে সেম তাও না, কিছু এসএলএ আছে, কিছু হচ্ছে আমার এফডিএম আছে। তো অ্যাকচুয়ালি হচ্ছে ডিপেন্ড করে যে কোন সফটওয়্যার স্লাইসার হচ্ছে ইউজ করা হচ্ছে। স্লাইসার ইজ নট আ ভেরি টাফ থিং টু অপারেট এন্ড অল। সো স্লাইসার নিয়ে এত কষ্ট করার হচ্ছে বা চিন্তা ভাবনা করার কোনো ইস্যু নাই। বাট ডিজাইনটা করা হয় হচ্ছে ম্যাক্সিমাম কেসে হচ্ছে যেমন আমি যতগুলো ভাইদের সাথে কথা বলছি, তারা, তাদের অনেকেই হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে সলিড ওয়ার্কসে কাজ করেছেন। কিছু পরিমাণ ভাই হচ্ছেন ক্যাটিয়াতে কাজ করেছেন, যারা হচ্ছে একদম কমপ্লিটলি ইন্ডাস্ট্রিয়াল লেভেলে কাজ করছেন।
দ্যাট মিনস হচ্ছে তাদের প্রজেক্টে সম্পূর্ণভাবে একদম ডিরেক্টলি হচ্ছে ইন্ডাস্ট্রি ইনভলভমেন্ট ছিল তাদের রিসার্চ ওয়ার্কে। তারা দেখা গেছে ক্যাটিয়াতে কাজ করছেন, এবং কিছু ভাই আছেন যারা হচ্ছে দেখা গেছেন ওনারা একটা ইউনিভার্সিটিতে আছেন কিন্তু ওনাদের রিসার্চের জন্য অন্যান্য ইউনিভার্সিটির ল্যাবগুলোর সাথে কোলাবোরেট করা। ইন দ্যাট কেস তারা হচ্ছেন ইনভেন্টর ইউজ অটোডেস্ক ফুশন 360 ইউজ করছেন, কারণ হচ্ছেন ফুশন 360 হচ্ছে ক্লাউড বেস ডিজাইন ফ্যাসিলিটি দেয়। তো ইন দ্যাট কেস হচ্ছে একই প্রজেক্টে দেখা যায় হচ্ছে 3-4টা জায়গা থেকে একসাথে হচ্ছে কাজ করতে পারে। সো 3-4 জায়গা থেকে কন্ট্রোল করা ইজি। Slicer software actually এক একটা কোম্পানির ইউজ করে, সো দেয়ার আর নো স্পেসিফিক স্লাইসার সফটওয়্যার দ্যাট ইউ হ্যাভ টু লার্ন অর এনিথিং। আর স্লাইসার ইউজ করা খুবই ইজি। সো আর কি কোশ্চেন? আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন হচ্ছে হুইচ ক্যাড সফটওয়্যার ডু ইউ প্রেফার ফর হায়ার স্টাডি? কোশ্চেন করছে এমডি আবির হাসান জিলান, চুয়েট মেকানিক্যাল থেকে। আচ্ছা, রিসেন্ট আমি অটোডেস্ক ইনভেন্টরের ইন্টারফেস যেটা দেখেছি, অটোডেস্ক ইনভেন্টরের ইন্টারফেস হচ্ছে অনেকটা সলিডওয়ার্কস এর মতো। সো আমি সাজেস্ট করি সলিডওয়ার্কস শেখার জন্য, কারণ হচ্ছে যে সলিডওয়ার্কসটা হচ্ছে খুবই বেসিক এবং সলিডওয়ার্কস খুব ইউজার ফ্রেন্ডলি, খুব ইজি। যদি আমি ক্যাটিয়ার কথা চিন্তা করি, ক্যাটিয়ার হচ্ছে ইন্টারফেসটা একটু টাফ আছে, কারণ হচ্ছে ক্যাটিয়া যারা ইউজ করে মোস্ট অফ দেম আর অ্যাকচুয়ালি লাইক সিনিয়র সিটিজেন্স অফ দ্য ওয়ার্ল্ড, লাইক তারা 60 বছর 70 বছর। তো তাদের দেখা যায় হচ্ছে একটা ইন্টারফেসে হালকা চেঞ্জ আসলেও তারা হচ্ছে অনেক বেশি রিয়েক্ট করেন, তখন কাস্টমার রিভিউ হিসেবে তারা হচ্ছে খুব রিয়েক্ট করেন। তো ইন দ্যাট কেস এই কারণে হচ্ছে ক্যাটিয়ার ইন্টারফেসটা অনেক পুরনো থাকে। বাট ইটস নট দ্য ইস্যু। আমি সাজেস্ট করবো হচ্ছে যে যদি সলিডওয়ার্কস দিয়ে স্টার্ট করা হয় তাহলে হচ্ছে ক্যাড শেখাটা অনেক ইজি হয়, বেসিক আইডিয়া পাওয়া যায় এবং এরপরে অন্যান্য সফটওয়্যারে সুইচ করা যায়। সো আমি সাজেস্ট করবো সলিডওয়ার্কস নিয়ে শুরু করতে, এবং এখানে আমি যেটা দেখেছি ম্যাক্সিমাম হচ্ছে সলিডওয়ার্কসই সাজেস্ট করে। সো হোয়াই নট সলিডওয়ার্কস? So question number 3. What is the essence of learning CAD software such as SolidWorks in higher studies if I want to pursue my career in academia? আর কোশ্চেন করছে আয়াজাবিদ, আইওটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে। ওকে, ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যদি কাজ করতে চাই তাহলে হচ্ছে ক্যাডের কাজটা শেখা খুবই জরুরি। ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং এ একাডেমিশিয়ান হিসেবে যদি আমি কাজ করতে চাই, ইন দ্যাট কেস ক্যাডের কাজ শেখা খুবই জরুরি, খুবই জরুরি, খুবই জরুরি। এবং আমার প্রফেসর হচ্ছেন, উনি নিজে হচ্ছেন, উনিও তো একজন একাডেমিশিয়ান এবং উনি হচ্ছেন বেসিক্যালি কমপ্লিটলি ভাবে কোডলি হচ্ছে উনি অ্যাকচুয়ালি ক্যাডের কাজগুলোই করতেছেন। ওনার মেইন মাস্টার ফান্ড যেটা, উনি সবচেয়ে বেশি ফান্ড যেখান থেকে পাচ্ছেন, সেই পুরো প্রজেক্টটাই হচ্ছে সিমুলেশন বেসড এবং হচ্ছে ক্যাড রিলেটেড কাজ। সো ক্যাড শেখা খুবই জরুরি। আমার প্রফেসর হচ্ছেন, উনি ক্যাডের কোর্সও নেন, সুতরাং অবশ্যই একাডেমিশিয়ান হলে তো আরো বেশি শিখতে হবে। ওকে, আচ্ছা, আরেকটা কোশ্চেন ভাই, শুড স্টুডেন্ট হ্যাভিং লো CGPA below 3 pursue higher studies in CAD? If yes, then what should be the procedure for preparation? একটা কোশ্চেন, আর সাথে আরেকটা কোশ্চেন আছে, হাউ টু মেক আপ ফর দ্য লো CGPA? কোশ্চেন করছে কুয়েট IM ডিপার্টমেন্ট থেকে মেহরাব মুর্শেদ। আচ্ছা, আমি আমি হচ্ছে ইউএসএ তে অ্যাপ্লাই করার আগে আমি হচ্ছে কোরিয়াতে অ্যাপ্লাই করেছিলাম। তো কোরিয়াতে হচ্ছে দেখা যায় কোরিয়ার ওরা হচ্ছে, আমি যে প্রফেসর আন্ডারে অ্যাপ্লাই করেছিলাম উনিও সোলি হচ্ছে ক্যাড রিলেটেড কাজ করেন, কম্পিউটার ডিজাইনিং এর কাজ করেন। তো ইন দ্যাট ওনার হচ্ছে রিকোয়ারমেন্ট গুলো যেগুলো ছিল তার ভিতরে লো সিজিপিএ ওয়াজ নট অ্যান ইস্যু। সো আমার যেটা মনে হয় যে যদি সিজিপিএ লো থাকে, ইটস নট লাইক কি শুধুমাত্র ইউএসএ তেই মাস্টার্স হায়ার স্টাডি পার্সু করা যাবে, চাইলে কোরিয়াতেও হায়ার স্টাডি পার্সু করা যায়, ইভেন জার্মানিতে হায়ার স্টাডি পার্সু করা যায়। এবং আমার বুয়েটের এক বড় ভাই ছিলেন, তো উনি হচ্ছেন জার্মানি গেলেন। উনি জার্মানি যাওয়ার পরে এর আগে হচ্ছেন উনি দেখা গেছেন যে উনি সফটওয়্যারটা হচ্ছে ওইভাবে ইউজ করেন নাই, বাট ওইখানে যখন উনি হায়ার স্টাডি পার্সু করতে গেছেন তখন দেখা গেছে যে হচ্ছে ওইখান থেকে ওনাকে প্রেশারাইজ করা হয়েছে যে উনি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে গেছেন, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর জন্য গেছেন। তো এই জন্য হচ্ছে ওনার ওইখানে যাওয়ার পর ওনাকে আবার প্রথম থেকে শুরু করতে হয়েছে যে আমি সলিডওয়ার্কস এর এই পোর্শন গুলো শিখবো, ভালো করে শিখবো, কারণ আমার ওইখানে ইউজ করতে হচ্ছে। সো দেয়ার আর লট অফ অপশনস, ইটস নট লাইক দ্যাট ইটস এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, সিজিপিএ 3 নাই এই জন্য দুনিয়া বন্ধ হয়ে গেছে, এরকম না। বাট কিছু ট্রানজিশনের ভিতর দিয়ে যেতে হবে। বাট ইয়াস, সফটওয়্যার তো লাগবে, সলিডওয়ার্কস শেখাটা খুবই জরুরি। নেক্সট কোশ্চেন, হাউ ক্যান এনি স্টুডেন্ট স্টার্ট অ্যাজ বিগিনার? কোশ্চেন করছে রোয়েট ইলেকট্রিক্যাল থেকে গোলাম কিবরিয়া। আমার মনে হয় অলরেডি কোশ্চেনটা আনসার করা হয়েছে। I think you started installing the whole software. That's the first step. আচ্ছা, হ্যাঁ, তারপর নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ CAD and ANSYS in higher studies? আচ্ছা, কোশ্চেন মেকানিক্যাল থেকে তুর্য ঘোষাল। খুবই ইম্পর্টেন্ট। এনসিসটা হচ্ছে খুবই বেসিক সফটওয়্যার এবং এনসিস হচ্ছে কমার্শিয়াল এবং অনেক বেশি পরিমাণে ইউজ হয়।
এবং ইউএসএ তে সিমুলেশন বেসড জব ওয়ার্কের জন্য প্রচুর পরিমাণে জব। আমাদের এখানে নতুন একজন বাংলাদেশি টিচার জয়েন করছেন আমাদের ইউনিভার্সিটিতে, বাংলাদেশি একজন ভদ্রলোক। তো উনি হচ্ছেন এর আগে ইন্ডাস্ট্রিতে কাজ করে আসছেন। তো উনি বলছেন যে হচ্ছে ইউএস এর মার্কেটে যারা সিমুলেশনের কাজ পারে তাদের জন্য প্রচুর জব আছে। সো এখন হয়তো বা প্যান্ডেমিক ইস্যুর কারণে কিছুটা ফ্রিজ, বাট মানে সবসময় তো আর এরকম থাকবে না। এবং উনি যে সময় কাজ করছেন তখন তো প্যান্ডেমিক ছিল না। তো হচ্ছে উনি যেটা বললেন যে ইউএস এর জব মার্কেটে সিমুলেশন বেস কাজে প্রচুর জব আছে, এবং মানে হচ্ছে এই যে ক্যাড রিলেটেড কাজে প্রচুর জব আছে। সো সিমুলেশন খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন ভাই, when is the perfect time to attend for CSWP? কোশ্চেন করছে আইওটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে তানজিম হাসান। Each and every time is perfect. Whenever you feel like okay I should go for it, definitely you should go for it. It's not like okay I have to make a plan after an hour, after an year I'm gonna participate in the exam. It's not like that. যখন মনে হবে যে হ্যাঁ আমি হচ্ছে পারফেক্টলি রেডি, আমি এক্সাম দিয়ে দিতে পারবো। অলসো দেয়ার আর সাম ইস্যুস, লাইক টাকা পয়সার কিছু ব্যাপার থাকে। সিএসডব্লিউ হচ্ছে কিছু পরিমাণ টাকা খরচ হয়। সো যখন মনে হবে সবগুলো প্যারামিটার আমার সবগুলো কনস্ট্যান্ট যখন পারফেক্ট আছে, অবস্টাকল সবগুলো যখন ঠিকঠাক আছে, তখন হচ্ছে দিয়ে দিতে হবে। এমন না যে হচ্ছে আমি ফার্স্ট ইয়ারেই দিতে হবে বা ফোর্থ ইয়ারেই দিতে হবে, এই ধরনের কোনো বাইন্ডিংস নাই। বাট যখন সুবিধা হয় তখন আস্তে আস্তে দিয়ে দিলেই বেটার। So my next question হচ্ছে what are the various application CAD software SolidWorks in research field? কোশ্চেন করছে হচ্ছে চুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে অর্ণব দত্ত। ওকে, আমি তো বললামই যে যখন আমি হচ্ছে আমার যে রিসার্চ টপিক সেটা নিয়ে যখন আমি রিসার্চ করতে যাব তখন আমার ক্যাডের প্রয়োজন হবে, এবং আমার যে রিসার্চ টপিক সেটা যদি আমি এক্সপেরিমেন্টালি ইমপ্লিমেন্ট করতে চাই, অর্থাৎ আমি এক্সপেরিমেন্টাল সেটআপ চাচ্ছি, তখন আমার হচ্ছে ক্যাড সফটওয়্যার অ্যাপ্লিকেশন লাগবে। এবং যখন আমি আমার যে কনসেপ্টটা সেটা আমি ফেব্রিকেট করতে যাচ্ছি, অর্থাৎ ফেব্রিকেট করে আমি জিনিসটাকে হচ্ছে মানে প্র্যাকটিক্যালি রান করে দেখবো যে হচ্ছে আদৌ আমার প্রোডাক্টটা কাজ করে কিনা, সেই কেসে হচ্ছে আমার ক্যাডের সফটওয়্যার লাগতেছে। ইটস অলওয়েজ অ্যাবাউট সার্ভিং, লাইক আমার প্রোডাক্ট কোনো সার্ভিস পারপাস সার্ভ করছে কিনা সেটা তো আমাকে ফার্স্টে বের করতে হবে। যখন আমি দেখতেছি যে হ্যাঁ পারপাস সার্ভ করছে, তখন হচ্ছে আমাকে জিনিসটা বানাইতে হবে, বানাই হচ্ছে আমার সেই জিনিসের বাকি জিনিসগুলো দেখতে হবে। সো ইন এভরি স্টেপ উই নিড ক্যাড, ক্যাড ছাড়া গতি নেই। So next question হচ্ছে how much it is important to learn CAD for higher study? কোশ্চেন করছে কুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে আনোয়ারুল ইসলাম। অলরেডি কোশ্চেনটা আনসার করা হয়েছে ভাই মনে হচ্ছে। হ্যাঁ, এবং হচ্ছে দেখা গেছে এরকমও আছে আমার যারা অন্যান্য কলিগ আছে, অন্যান্য প্রফেসর আন্ডারে কাজ করছেন, বা হচ্ছে আমার প্রফেসরের আন্ডারগ্রেড স্টুডেন্ট যারা, তারা হচ্ছে দেখা যায় তাদের ক্যাডের কাজগুলো যদি দেখা যায় আমাকে করে দিতে হচ্ছে। ঠিক আছে, কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে ওরা কিছু জায়গায় আটকে গেছে কাজ করার সময়। তো এই ধরনের কেস গুলা হচ্ছে কেন রাইজ করে, কারণ হচ্ছে যে মানে ওরা হচ্ছে দেয়ালে পিঠ থেকে যায়। আমি তো বলছি একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম থাকে, এই সময়ের ভিতর আমাকে কাজ শেষ করতে হবে। তো যদি হচ্ছে দেখা যায় যে আমি যদি সফটওয়্যারটা ভালো করে না পারি, তাহলে আমি সফটওয়্যারটা আবার শিখবো নতুন করে, তারপরে হচ্ছে আমি কাজটা করবো। এটা একটু কষ্ট হয়ে যায় আর কি, অনেক টাফ হয়ে যায়, দেখা যায় হচ্ছে রাতে ঘুম হারাম হয়ে যায় আর কি। তো এখন ভার্সিটি আন্ডারগ্রেডে থাকতে শেখাটা একটু ইজি, আন্ডারগ্রেডে থাকতে সবকিছু শেখাই ইজি। এবং হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সুবিধা যেটা, সেটা হচ্ছে বাংলাদেশে হচ্ছে টরেন্ট আছে। ইউএসএ তে টরেন্ট ইউজ করলে দেখা যায় পুলিশ চলে আসে। তো আমারই একটা কলিগ আছে, সে দেখা গেছে সে জর্জিয়া টেকে থেকে আন্ডারগ্রেড করছে, তারপর সে আমাদের ভার্সিটিতে আসছে মাস্টার্স করতে। তো ও হচ্ছে এরকম ভার্সিটি সার্ভার থেকে ভুলে টরেন্টে ঢুকে গেছিল, তারপর পুলিশ চলে আসছে। সো বাংলাদেশের জন্য তো এটা এক ধরনের ব্লেসিং যে সব ধরনের ইনফরমেশন হচ্ছে ফ্রি পাওয়া যায়। এখানে তো সবকিছুর জন্য পে করতে হয়, যে কোনো ইনফরমেশনের জন্য পে করতে হয়। তো আমি সাজেস্ট করবো আর কি যে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে থাকাকালীন সময়ে যেখান থেকে যত রিসোর্স পাওয়া যায় সব কালেক্ট করে রাখতে হয়, যেন হচ্ছে যখন যেটা দরকার সেটা আমি ইউজ করতে পারি। নেক্সট আসলে 4টা কোশ্চেন একজনে করছে। হোয়াট আচ্ছা, টাইপ শুড ফলো টু গো অ্যাব্রড? এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। আর বাকি সরি আমি বুঝিনি। আচ্ছা ভাই, ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে হোয়াট টাইপ শুড ফলো টু গো অ্যাব্রড। আসলে এই কোশ্চেনটা আমিও ঠিক মতন বুঝতে পারতেছি না, মানে এটাই কোশ্চেন। আচ্ছা, অ্যাব্রোডে যাওয়ার জন্য বেসিক যে প্রসিডিওর গুলো সেগুলোই ফলো করতে হবে। ফার্স্টে জিআরই দিতে হবে, টোফেল দিতে হবে, পড়াশোনা আন্ডারগ্রেডে পড়াশোনা করতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে, তারপর হচ্ছে প্রফেসরদেরকে নক দিতে হবে, অ্যাপ্লাই করতে হবে, এরপর এই যে প্লেনে করে চলে আসতে হবে। নেক্সট এরপর কোশ্চেনটা হচ্ছে ভাই ওয়াই ক্যাডিং ইজ স্পেশাল টু টেক হায়ার স্টাডি? মানে একই জনে করছে আর কি। বিকজ ক্যাড ইজ এ স্পেশাল স্কিল, ক্যাড ইজ এ স্পেশাল স্কিল। সো এখনকার সময় হচ্ছে
ইউএস এর সবচেয়ে বড় ইস্যুটা কোনটা? বাংলাদেশে যেরকম হচ্ছে প্রচুর পরিমাণে মানুষ, বাইরের দেশে কিন্তু মানুষ এত বেশি না, সুতরাং এখানে অটোমেশন বা হচ্ছে সম্পূর্ণভাবে কম্পিউটারের উপর ডিপেন্ডেন্সি অনেক বেশি। সবকিছু যত ফাস্ট করা যায়, সবকিছু যত ফাস্ট করা যায়। সো আমি হচ্ছে যে সবকিছু হাতে কলমে করব, বসে বসে করব, ইটস নট পসিবল। কারণ হচ্ছে এখানে আমার এত ম্যান পাওয়ারও নাই, আবার এত সময়ও নাই। সো মানে ক্যাড ইজ আ ভেরি স্পেশাল স্কিল এন্ড ইটস আ ইউনিক এন্ড মাস্ট রিকোয়ার্ড স্কিল। সুতরাং হচ্ছে মানে ক্যাড এর কারণে আমার হাজার খানেক সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে আমি কেন ক্যাড ইউজ করব না? কেন করব না? আমি তো কোনো রিজন দেখি না। এবং আরেকটা কোশ্চেন আছে, কোশ্চেনটা হচ্ছে হোয়াট কাইন্ড অফ অপরচুনিটি উই গেট আফটার লার্নিং ক্যাড? ইন টার্মস অফ জবস অর রিসার্চ, এই ধরনের কিছু নাই না? আচ্ছা, জব প্রচুর আছে, প্রচুর জব আছে। আমি তো বললামই, আমাদের ভার্সিটির এক বড় ভাই উনি হচ্ছেন আমাদেরকে পরে নক দিছিলেন যে হচ্ছে আমি রিসার্চ, আমি তো হচ্ছে এরকম ডিজাইন ইঞ্জিনিয়ারিং এর যে জবগুলোতে অ্যাপ্লাই করতেছি, সো প্লিজ হেল্প মি আউট উইথ দ্যাট। সো প্রচুর পরিমাণে জব আছে, ইটস নট লাইক কি জব। এখন হয়তো বা কিছুটা ফ্রিজিং চলতেছে ডিউ টু প্যান্ডেমিক, ইটস নট, ইট ডাজন্ট মিন দ্যাট ইট উইল এক্সিস্ট এভরি ডে। সো যেটা করতে হবে যে সেটা হচ্ছে যে সফটওয়্যার প্রচুর পরিমাণে জব আছে ইউএসএ তে, এবং হচ্ছে মানে রিসার্চেও কাজে লাগে, প্রচুর কাজে লাগে সত্যি কথা বলতে। আমি হচ্ছে এই সেশন নেওয়ার আগে আমি আরেক বড় ভাইয়ের সাথে কথা বলছিলাম, আমার মনে হয় এটা সবাই আমাদের কুয়েটের মোটামুটি সবাই ভাইকে চিনেন, এম ফয়সাল রিয়াদ ভাই। এম ফয়সাল রিয়াদ ভাই হচ্ছে হোন্ডার সাথে কাজ করছেন সরাসরি। হোন্ডার একটা রিসার্চ প্রজেক্ট ওনার সাথে, ওনার রিসার্চ প্রজেক্টে হোন্ডা কোম্পানির লিয়াজও ছিল। তো উনি ওই প্রজেক্টে যখন কাজ করছেন, হোন্ডা কোম্পানি হচ্ছে ক্যাটিয়া সফটওয়্যার ইউজ করে। সো দ্যাট ওয়াজ আ প্রিটি ক্রিটিক্যাল ডিজাইনিং হি হ্যাড টু গো থ্রু। সো ওই প্রজেক্টের জন্য হচ্ছেন দেখা গেছে ওনাকে অনেক কাঠখড় পোড়াইতে হয়েছে, যে আবার নতুন করে ক্যাটিয়া সফটওয়্যারটা শিখতে হয়েছে এন্ড অল। সো আগে থেকে যদি একটা সফটওয়্যারের বেসিক জানা থাকে তাহলে পরে সফটওয়্যারটা খুব ইজিলি শেখা যায়, এটা খুব দরকার। আচ্ছা ভাই, নেক্সট কোশ্চেন গুলো একটু অনেক লম্বা লম্বা কোশ্চেন। ইজ ডুইং অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্যাড প্রজেক্ট অর টিম প্রজেক্ট এ গুড এডিশন টু ইউর প্রোফাইল? কোশ্চেনটা করছে হচ্ছে হোয়াটএভার ইউ মোহাম্মদ। ডু ইজ আ গুড এডিশন টু ইউর প্রোফাইল। সো যেটাই করবা সেটাই হচ্ছে প্রোফাইলের জন্য ভালো। এখন মানে মাপার তো কোনো উপায় নেই। এখন যে হচ্ছে মাত্র শুরু করছে একটা, মানে মাত্র শুরু করা একজন ব্যক্তি যদি হচ্ছে 5 বছর 6 বছর এক্সপিরিয়েন্স লোকের সাথে নিজে কম্পেয়ার করে তাহলে তো হবে না। যে মাত্র শুরু করছে সে বাকিদের সাথে কম্পেয়ার করবে যারাও মাত্র শুরু করছে। সো যেটাই করবা, যে যখনই যেটা করবে সেটা পোর্টফোলিওতে অ্যাড হবে। যখন দেখবো যে না আমি অনেক ভালো কাজ একটা করে ফেলছি, তাহলে নিচের থেকে একটা কাজ আমি বাদ দিয়ে দিলাম, যে না এটা আমি আর দেখাবো না, কারণ আমি এর চেয়ে ভালো কাজ করছি। সো প্রজেক্ট হচ্ছে একা হোক, ইন্ডিভিজুয়াল হোক, টিম হোক, যেটাই হোক কোনো সমস্যা নেই, সেটা তো পোর্টফোলিওতে অ্যাড হবে। বাট ডু ইট, জিনিসটা হচ্ছে করতে হবে। আচ্ছা ভাই, একই জনের আরেকটা কোশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য ফিউচার অফ ফ্রি ক্যাড সফটওয়্যার লাইক অনশেপ অ্যান্ড চিপ ক্যাড সফটওয়্যারস লাইক ফিউশন 360? আমি তো ফিউশন 360 কথা বললামই। ফিউশন 360 ইজ নট লাইক দ্যাট এভরিবডি ইউজেস ফিউশন 360, বাট মানে ইন্ডাস্ট্রি গুলোতে হচ্ছে ম্যাক্সিমাম ক্যাটিয়া সলিডওয়ার্কস এগুলো ইউজ করে। সো এট দ্য এন্ড অফ দ্য ডে উই হ্যাভ টু গো টু দ্য ইন্ডাস্ট্রিজ, কজ আমাদেরকে তো ওইখানে কাজ করতে হবে। তো আমি সাজেস্ট করি আর কি সলিডওয়ার্কস, ক্যাটিয়া এগুলো শেখা বেটার। সলিডওয়ার্কসটা দিয়ে শুরু করা উচিত এবং ক্যাটিয়া শেখা উচিত, এই দুটো শিখলে মোটামুটি হয়। আচ্ছা ভাই, একই জনের আরেকটা কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অর রিসার্চ স্ট্যান্ডার্ড ক্যাড ক্যাম সিএই ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইন নর্থ আমেরিকা অ্যান্ড ইউরোপ? এই কোশ্চেনটার আনসার অলরেডি আপনি দিয়ে ফেলছেন আপনার স্লাইডের মধ্যে। হ্যাঁ, নর্থ আমেরিকা ইউরোপ সম্বন্ধে আমার আইডিয়া আসলে ওইভাবে নেই ওরা কি ধরনের ক্যামে সফটওয়্যার ইউজ করে, বাট সবচেয়ে বেশি ইউজ করা সফটওয়্যার হচ্ছে মাস্টার ক্যাম। সো মাস্টার ক্যাম ইজ কোয়াইট ইজি এন্ড হ্যান্ডফুল। সো আমি সাজেস্ট করবো, ইটস হ্যান্ডি, কোয়াইট হ্যান্ডি। সো আমি সাজেস্ট করবো যে হচ্ছে যে মাস্টার ক্যামটা শেখা উচিত। মাস্টার ক্যামের 360 3 এক্সিস 4 এক্সিস 5 এক্সিস সিএনসি মেশিং এর জন্য যদি শেখা হয়, কেউ যদি 5 এক্সিস সিএনসির কাজ পারে তাহলে হচ্ছে তাকে দুনিয়ার কোথাও আটকানো যাবে না, সে সব জায়গায় হচ্ছে খুব ভালো করবে, দুনিয়ার কোনোখানে সে আটকাবে না। বাট ইটস নট লাইক কি হচ্ছে মাত্র হচ্ছে আমি শুরু করলাম আমি 1 বছরের ভিতর ভয়াবহ এক্সপার্ট হয়ে যাবো না। আমি হচ্ছে এখন শিখবো, জবে গেলে হচ্ছে আমার জবে যে কাজটা সার্ভ পারপাস আমার পারপাস সার্ভ করতে হবে, সেই পারপাস সার্ভ করার জন্য আমার আবার যতটুকু শেখা দরকার এডিশনালি আমি সেটা শিখে নিব। বাট ইনিশিয়াল যতটুকু ডিপ শেখা যায়, সবই শিখতে হবে এরকম না, যতটুকু ডিপ শেখা যায়। এবার একদম মানে যতটুকু শেখা যায় মানে শুধুমাত্র আমি ইন্টারফেস দেখে ছেড়ে দিব, জিনিসটা এরকমও না। আচ্ছা, আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য মোস্ট ইফেক্টিভ অ্যান্ড এফিশিয়েন্ট ওয়ে টু লার্ন ক্যাড অর সিমুলেশন সফটওয়্যারস ইন দ্য শর্টেস্ট পসিবল টাইম? there are no short way.
আর কোনো শর্টকাট নাই আর কি, ঠিক আছে, অনেক টাইম দিতে হবে। শর্টকাট বলে কিছু নাই, অনেক টাইম দিতে হবে, এফোর্ট দিতে হবে। শর্টকাট আসলে অল্প সময়ে তো শেখা কোনোভাবেই সম্ভব না, কারণ হচ্ছে যে এটা মানে অনেক এটার পিছনে সময় ইনভেস্ট করতে হবে। ইটস এন ইনভেস্টমেন্ট দ্যাট ইউ হ্যাভ টু ডু। ইনভেস্ট করতে হবে যদি তুমি ভালো আউটপুট চাও, তাহলে হচ্ছে ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট না করলে হচ্ছে মানে হচ্ছে কেউ মেক শিওর করতে পারবে না আর কি যে হচ্ছে আহ, যে তুমি খুব ভালো পারো। শর্ট টাইম বলে কিছু নাই, একটু টাইম ইনভেস্ট করতে হবে। The next question is how to process for higher education without a scholarship, and is there any limitation here? টাকা পয়সার সমস্যা না থাকলে হায়ার স্টাডিতে কোনো কষ্টই হবে না। যদি টাকা পয়সার সমস্যা না থাকে, আন্ডারগ্রেড করতে মোটামুটি খরচ হয় হচ্ছে প্রায় আন্ডারগ্রেডে প্রায় হচ্ছে 2-3 কোটি টাকা খরচ হয়, গ্রাজুয়েশনে প্রায় হচ্ছে 2 কোটি টাকার মতো খরচ হয়, পিএইচডি করতে গেলে প্রায় 3-4 কোটি টাকার মতো খরচ হয়। প্রফেসর ভার্সিটির টাকা পয়সা দিয়ে, আবার এখানে তো থাকা খাওয়ার খরচ আছে। তো যদি টাকা পয়সা সমস্যা না থাকে, তাহলে হচ্ছে আসলে কোনো জায়গায় সমস্যা হওয়ার কথা না, স্কলারশিপ ছাড়া বা অ্যাসিস্ট্যান্টশিপ ছাড়া। The next question is what type of research could be done? Abrar Mahi Al Rashid, IUT MP. এটা আসলে আমি খুবই, এই কোশ্চেনটা আসলে আমি বুঝি নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা, আসলে রিসার্চের তো কোনো ঠিক ঠিকানা নাই, যে কোনো জিনিস নিয়ে রিসার্চ করা যায়। বাট মানে কোন জিনিসটা হচ্ছে আমার ফিল্ড অফ ইন্টারেস্টের সাথে যায়, সেটা হচ্ছে খুঁজে বের করতে হবে। ফিল্ড অফ ইন্টারেস্টের সাথে আসলে কোনটা যায়, এটা তো নো ওয়ান ক্যান মেক শিওর। সো মানে ফার্স্ট অফ অল আমাকে তো যেতে হবে। ফার্স্ট অফ অল আমাকে হচ্ছে দেখতে হবে যে হচ্ছে আমার ফিল্ড অফ ইন্টারেস্ট আসলে কি। তারপরে হচ্ছে দেখতে হবে যে বাইরের প্রফেসররা কিভাবে রিসার্চ করে। বাইরের প্রফেসররা কিভাবে রিসার্চ করে এটা দেখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ভার্সিটির ওয়েবসাইটে যেতে হবে। ভার্সিটির ওয়েবসাইটে গিয়ে, ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গিয়ে প্রফেসরদেরকে খুঁজে বের করতে হবে। প্রফেসররা নাম ওখানে লেখা থাকে, প্রফেসররা রিসেন্ট কি কি পেপার পাবলিশ করছে, তাদের ফিল্ড অফ ইন্টারেস্ট কি, সেগুলো সবই লেখা থাকে। সেখান থেকে দেখে যে ফিল্ড অফ ইন্টারেস্টটা নিজের সাথে মিলবে, নিজের কাজের সাথে বা নিজের পছন্দের সাথে মিলবে, সেই ফিল্ড অফ ইন্টারেস্টটাই উপরই হচ্ছে তখন এমফাসিস করতে হবে। আচ্ছা, বাইরের দেশে হচ্ছে এই ফিল্ডে এই ধরনের কাজ হচ্ছে, এখন কোন স্পেসিফিক কাজ তো বলে দেওয়া সম্ভব না যে হচ্ছে এটাই করো, এটা তো বলা সম্ভব না। যেমন ট্রান্সপোর্টেশন, আমরা জানি যে ট্রান্সপোর্টেশন হচ্ছে অনেক আগে থেকেই হচ্ছে আমার কি বলে এটাকে, ট্রান্সপোর্টেশন হচ্ছে অনেক আগে থেকেই হচ্ছে মানুষজন কাজ করতেছে অটোমেশন করার জন্য, বাট স্টিল দ্য ওয়ার্ক ইজ স্টিল গোয়িং অন। সো এটার তো কোনো থামাথামি নেই। সো একদম স্পেসিফিক যে এই জিনিসের উপরে রিসার্চ করতে হবে, এই ধরনের কথা বলাটা আসলে টাফ। The next question is how will CAD help me in future? Is there any specific working field for CAD? What is it? আরেকবার একটু কোয়েশ্চেনটা বলো তো। How will CAD help me in future? Is there any specific working field for CAD? And what is it? যদি থাকে আর কি। আচ্ছা, আমি তো মনে হয় এটা অলরেডি অ্যান্সার করছি, তারপরও অ্যান্সার করে বলতেছি আর কি। ফেলছেন। হ্যাঁ, আর&ডি তে, ম্যানুফ্যাকচারিং এ, এই সকল জায়গায় হচ্ছে ক্যাডের অ্যাপ্লিকেশনের অভাব নেই, ঠিক আছে। এবং ফিল্ড অনেক ভালো, ফিল্ড যথেষ্ট ভালো। এবং হচ্ছে বললাম তো, আমি তো দেখাইলাম ফিল্ডের মানে একবার যদি খুব ভালো পরিমাণে ভালো কাজ শেখা হয়ে যায়, তারপরে হচ্ছে আসলে এক্সপেরিয়েন্স হচ্ছে তখন, দেন এক্সপেরিয়েন্স উইল টক। সো এটা নিয়ে টেনশন করার দরকার নাকি জব পাবো কি পাবো না। আর রিজিক কোথায় থাকবে এটা তো আসলে কেউ বলতে পারে না, কিন্তু এটার জব প্রচুর পরিমাণে আছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে how can I build up my career in CADing? বললাম তো, আগে পোর্টফোলিও রেডি করার জন্য কাজ শুরু করতে হবে। At first learn a software, learn a CAD software pretty good, then start with the simulation, then go for CNC programming. If possible for high performance computing, you can actually learn bash script and all. So at first go for, let's start with installing a software. Baby steps, small steps at a time. So আমরা হচ্ছে সফটওয়্যারটা ইনস্টল করি, আগে ইন্টারফেস দেখি, কিছু ছোট ছোট ভিডিও দেখি, একটা ছোট ছোট জিনিস তৈরি করি, তারপরে হচ্ছে আস্তে আস্তে শুরু হবে। এইভাবে হচ্ছে ছোট ছোট স্টেপ নিয়ে শুরু করতে হবে। এমন না যে প্রথমেই ধরেই আমি হচ্ছে অনেক বড় কিছু বানাই ফেলবো, না। ফার্স্টে আমরা একটা ছোট বক্স বানাই, তারপর একটা হলো সিলিন্ডার বানাই, এইভাবে শুরু করতে হবে, অল্প অল্প করে শুরু করতে হবে।
তোমার ইয়া বন্ধ, মাইক্রোফোন অফ। সরি ভাই, আমাদের নেক্সট কোশ্চেনটা হচ্ছে আই এম নট গুড উইথ গ্রাফিক ডিজাইনিং, উইল দ্যাট এফেক্ট মাই ক্যাড ডিজাইনিং? না না না, গ্রাফিক ডিজাইনিং ইজ আ কমপ্লিটলি ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্ক and completely different type of process. So um, I mean, if you want to make your work presentable, in that case graphic design actually works. But when you're talking about engineering work and engineering research and other stuff, for engineering design you don't need to have a solid background in graphic designing, so graphic designing এত ইম্পর্টেন্ট না। বাট গ্রাফিক ডিজাইনিং শিখে রাখলে তখন হচ্ছে অনেক জায়গায় অনেক ভালো হেল্প পাওয়া যায় আর কি। এটা এছাড়া এমন না যে গ্রাফিক ডিজাইনিং না শিখলে ইটস দি এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, নো, ইটস নট আ ম্যান্ডেটরি স্টাফ। আচ্ছা ভাই, নেক্সট কোশ্চেনটা হচ্ছে ইজ দেয়ার এনি অপরচুনিটি টু লার্ন ক্যাড ক্যাম উইথ ইউ? উইথ হোয়াট? উইথ ইউ মানে ক্যাডার্স বোঝাচ্ছে হয়তো। আচ্ছা, ক্যাডার্সের সাথে, হ্যাঁ ডেফিনেটলি ইউ ক্যান অলওয়েজ গো ফর ইট। ক্যাডার্স হ্যাজ আ হিউজ রিসোর্স লাইব্রেরি, সো হোয়াটএভার ইউ নিড ইটস অ্যাকচুয়ালি আউট দেয়ার। আমি যতদূর জানি আমাদের সমকালীন সময়ে ক্যাডার্সের একটা বিশাল বড় লাইব্রেরি ছিল, স্পেসিফিক্যালি অন দ্য হোল লাইব্রেরি ওয়াজ বেসড অন ক্যাড। সো সিমুলেশন বেস বলুক, আমাদের হচ্ছে যে আর্কাইভ আছে, সফটওয়্যার আর্কাইভ আছে, আমাদের সফটওয়্যার আর্কাইভ যথেষ্ট রিচ, আমাদের হচ্ছে রিসোর্স অনেক রিচ। সো যে কেউ যদি শিখতে চায়, ইন দ্যাট কেস উই আর রিয়েলি উই উইল বি হ্যাপি টু হেল্প হিম আউট। সো আমি যতদূর জানি আর কি। আর যদি কেউ ক্যাডার্সের মাধ্যমে যদি শিখতে নাও চায়, পার্সোনালি আমাকে নক দিলেও কোনো সমস্যা নেই। সো ইটস আ ফ্রি প্ল্যাটফর্ম, সো কোনো সমস্যা নেই। যে কোনো সাহায্য লাগলে আমাকে নক দিলে, যদি আমি ফ্রি থাকি ইনশাল্লাহ অবশ্যই আমি হেল্প করবো, বা আমি যদি পারি জিনিসটা অবশ্যই আমি হেল্প করবো। আচ্ছা ভাই, নেক্সট কোশ্চেনটা হচ্ছে ইজ দেয়ার ইজ এনি সর্ট অফ সার্টিফিকেশন এ নেসেসিটি ফর ক্যাড জবস এন্ড রিসার্চ ওয়ার্ক? এটা লাস্ট কোশ্চেন। ইটস আ গুড থিং যদি তোমার সফটওয়্যার সিএসডব্লিউ আই টোল্ড ইউ অলরেডি যে এখানে হচ্ছে এনকারেজ করা হয়, ইউনিভার্সিটি এনকারেজেস দ্য স্টুডেন্টস টু টেক দ্য এক্সাম লাইক সিএসডব্লিউএ, সিএসডব্লিউপি, whatever you say, but taking a professional exam is actually a good portfolio. So whoever takes an exam actually it adds an extra value, like it adds an extra value to your CV, and they will see your CV in a different way. So I don't know anything about Bangladesh, কারণ বাংলাদেশ অ্যাকচুয়ালি আর বাংলাদেশের এইচআর যারা হচ্ছে সোললি ক্যাড নিয়ে কাজ করে তারা হয়তো বা আন্ডারস্ট্যান্ড, তারা হয়তো বা বুঝে আর কি। বাট যারা হচ্ছে মানে অন্যান্য কোম্পানির, ওরা হচ্ছে অ্যাকচুয়ালি সিএসডব্লিউ টাকে কিভাবে নেয়। বাট সব জায়গায় দেখছি আমি পোর্টফোলিও খুব ভালো সাপোর্ট দেয়। আর ইউএসএ তে হচ্ছে যদি সিএসডব্লিউপি নিয়ে নেওয়া যায়, এটা হচ্ছে খুব ইজি। যারা আসে তারা সাথে সাথে নিয়ে নেয়, কারণ এখানে মানে ইন টার্মস অফ ডলার জিনিসটা আসলে এত বেশি না, দেখা যায় $30 বা $40 পে করতে হয়। তো বাংলাদেশের অ্যাকচুয়ালি ইনফ্লেটেড ইয়া তো ইকোনমি, তো এই কারণে হচ্ছে বাংলাদেশ থেকে এক্সাম গুলো দেওয়া টাফ। বাট যারা এখানে চলে আসে তারা এসে সব এক্সাম দেয়। সো মাই রোলমেট ইজ অলসো গোয়িং টু অ্যাটেন্ড ইন অ্যান এক্সাম। সো বাট হি ওয়াজ আ প্রিটি গুড ক্যাড ডিজাইনার, মানে ওনার সময়ে সবাই ওনাকে চিনতো। সো বাট উনি হচ্ছে বাংলাদেশে থাকাকালীন সময় উনি এক্সামটা দিতে পারেননি, কারণ হচ্ছে কিছু টাকা পয়সার ইস্যু থাকে and সব দিক থেকে মিলে উনি মিলাইতে পারেননি। বাট উনি ইউএসএ আসার পরে উনি এখন এক্সাম দিচ্ছেন, কারণ উনি সময় পাইছেন। ওনার হচ্ছে এখন মানে এই ধরনের আর কি, মানে এক্সামটা দিয়ে দিলে ভালো, না দিলে হচ্ছে তখন পোর্টফোলিওটা হচ্ছে খুব বড় কাজে দেয়, পোর্টফোলিও বা রিসার্চ ওয়ার্ক যেটা, সেটা খুব কাজে দেয়। সো আমি মানে রিয়েল লাইফ থেকে বললাম আর কি ইস্যুগুলা। আচ্ছা ভাই, আমাদের প্রি কোশ্চেন যেগুলো নেওয়া হয়েছিল সেগুলো শেষ। এবার হচ্ছে লাইভ কমেন্ট সেকশন থেকে কিছু কোশ্চেন আমি আপনাকে বলতেছি। তো এখানে একটা কোশ্চেন হচ্ছে কোন কোন সফটওয়্যার লার্ন করা উচিত সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য আসলে? আচ্ছা ভাইয়া, আমি তো সিভিল ইঞ্জিনিয়ারিং না, বাট আমাদের এখানে যারা সিভিলের আছে তারা আমি দেখছি যে তারা জিআই সফটওয়্যার শিখে, একটা একটা জিআই সফটওয়্যার তারা খুব ভালো করে শিখে, কারণ জিওগ্রাফি প্রচুর পরিমাণে কাজ হয়। তারপরে হচ্ছে আহ তারা হচ্ছে অটোডেস্ক রেভিট শিখে, অটোডেস্ক রেভিটের আমি দেখছি এদের প্রচুর কাজ। তারপরে হচ্ছে অটোডেস্ক আর্কিটেকচার, এই ধরনের এই সফটওয়্যার গুলো আমি সবচেয়ে বেশি দেখছি। অটোডেস্ক রেভিট এবং জিআই সফটওয়্যার একটা বেশি, এটা হচ্ছে সবচেয়ে বেশি দেখছি। এবং অটোক্যাডের প্রচুর কাজ, ওনাদের অটোক্যাডের 2D লেআউটের প্রচুর কাজ। এখন 3D এর জন্য ওনাদের দেখা যায় বিম ডিফ্লেকশন থেকে শুরু করে কিছু কিছু ওনাদের কিছু মানে ক্রিটিক্যাল কিছু কাজ করতে হয়, যখন হচ্ছে ওনারা স্ট্রাকচারাল ডিজাইনে যান। স্ট্রাকচারাল ডিজাইনের ওয়ার্কের জন্য ওনারা দেখা যায় হচ্ছে ওনারা মানে সিমুলেশন সফটওয়্যার গুলো ইউজ করেন, কমার্শিয়াল সিমুলেশন সফটওয়্যার গুলো ইউজ করেন, কখনো কখনো হচ্ছে ইন হাউস সফটওয়্যার গুলো ইউজ করেন। সো আমার মনে হয় উই ক্যান অলওয়েজ স্টার্ট উইথ অটোডেস্ক রেভিট এন্ড অল, বিকজ এগুলো হচ্ছে খুবই ইজি বাংলাদেশে পাওয়া। আর সেকেন্ডলি হচ্ছে জিআই সফটওয়্যারটা অ্যাকচুয়ালি এখানে অনেক অনেক কাজে দেয় আর কি।
আমার হচ্ছে সিভিল সম্বন্ধে ওইভাবে অতভাবে, আমার ব্যাকগ্রাউন্ড তো মেকানিক্যাল, সো আমি ওইভাবে তোমাদেরকে মানে কাউকে আপনাদের কাউকে হচ্ছে ওইভাবে সাপোর্ট দিতে পারবো না, বাট মেকানিক্যাল রিলেটেড বললে আমি একটু আইডিয়া দিতে পারবো আর কি। আচ্ছা, আচ্ছা ভাই, নেক্সট কোশ্চেনটা হচ্ছে হাউ শুড আই প্রুভ মাই ক্যাড স্কিল হোয়াইল অ্যাপ্লাইং, অ্যান্ড ডাজ ইট হেল্প টু ড্র এনি টাইপ অফ অ্যাটেনশন ফর বিং সিলেক্টেড? definitely if you have your own portfolio and if you can present it in front of anyone, it will divert them, it will take them in your zone. They will ask every question that is actually from your zone. So in order to show your CAD skills, at first make a portfolio. And if you want to have your own portfolio at first, I think you can actually always apply or register in GrabCAD, and then you can upload all your stuff out there. The first step is to make sure that you have a CAD portfolio. So when you are going to make your own CAD portfolio, then you will see yourself. It actually pays back, so it works a lot. So next কোশ্চেনটা হচ্ছে, is professional or associate exam from Dassault system and Autodesk helps to show depth of knowledge in CAD? Depth of knowledge, professional exam গুলা হচ্ছে it's a certification that makes sure that you actually you actually went through a process. So but একদম কমপ্লিটলি প্রচুর পরিমাণে ডিপ আসো বা ডেপথ অফ নলেজ, ইটস নট লাইক দ্যাট। তারা হচ্ছে কোয়েশ্চেন করবে এট দ্য এন্ড অফ দ্য ডে, কারণ there are no specific parameters based on which they will actually measure the depth of knowledge, right? So একটা মিনিমাম অ্যামাউন্ট, কেউ যদি হচ্ছে 100-তে 10 পারে, সেও হয়তো বা হচ্ছে এক্সাম গুলো পাস করবে, আবার কেউ 100-তে 100 পাইলে সেও এক্সাম গুলো পাস করবে। সো মানে কম্পারেটিভ অ্যানালাইসিসে গেলে এটা আসলে এইভাবে ডেপথ অফ নলেজ তো কোনোভাবেই হচ্ছে আমার মেজার করা সম্ভব না, তাই না? বাট এগুলো এক্সাম গুলো নিয়ে রাখা মানে হচ্ছে একটা মিনিমাম অ্যামাউন্ট অফ কাজ সে পারে, অবশ্যই পারে। এরপরে হচ্ছে অ্যাডভান্স কোশ্চেন যদি করে, তাদের যদি মনে হয় আচ্ছা আমি এখন অ্যাডভান্স কোশ্চেন করব, তখন তারা অ্যাডভান্স কোশ্চেন গুলো করে। তো এই কারণে হচ্ছে সফট এক্সাম গুলো হচ্ছে খুব হেল্প করে। অথবা তারা মনে করবে যে আচ্ছা এক্সাম গুলো দিচ্ছে, বাকিটুকু আমি কাজ শিখাই নিতে পারবো, এরকম। বাট ডেপথ অফ নলেজ কিভাবে মাপে এটা আমার আইডিয়া নেই। আচ্ছা ভাই, নেক্সট কোশ্চেন হচ্ছে, হাউ টু প্রিপেয়ার ফর সিএসডব্লিউএ? সিএসডব্লিউ এর কোয়েশ্চেন, সিএসডব্লিউ এ কিভাবে ক্লাস করতে হয় সেগুলোর সলিড প্রফেসরের ভিডিও, এগুলো সব টরেন্টে পাওয়া যায়, ইউটিউবে পাওয়া যায়। যেটা করতে হবে ওই ভিডিওগুলো ডাউনলোড করতে হবে, ভিডিওগুলো দেখে দেখে পরীক্ষা দিতে হবে। আর ওকে কিছু শর্টকাট আছে সিএসডব্লিউ এর এক্সাম নেওয়ার, আমি ভুলে গেছি রুলগুলা, বাট আমাদের 14 এর ইমরান আছে, ও হচ্ছে খুব ভালো জানে। সো ও 2017-18 হচ্ছে ও মেবি ক্যাডার, হ্যাঁ 17-18 সেশনে ও তখন ক্যাডারসের সিও ছিল। সো ও রিসেন্টলি এক্সাম নিয়েছে, ও হচ্ছে সবচেয়ে ভালো বলতে হবে আমার চেয়ে, ওকে কোশ্চেন করলে সবচেয়ে বেটার। আচ্ছা ভাই, নেক্সট কোশ্চেন হচ্ছে, ক্লাউড বেসড কোনো ক্যাড সফটওয়্যার আছে কিনা, যেমন হ্যাঁ, প্রোগ্রামিং এ অফিস ক্লাউড? সলিউশন 360। জি ভাই, অলরেডি অ্যান্সার দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা কোশ্চেন হচ্ছে, হুইচ সফটওয়্যার উড ইউ সাজেস্ট ফর কমপ্লেক্স সারফেসিং ওয়ার্কস? সারফেসিং ওয়ার্কস এর কিছু ইস্যুস থাকে আসলে, যেমন হচ্ছে সলিড ওয়ার্কস এর হচ্ছে পাওয়ার সারফেসিং আছে। সলিড ওয়ার্কস এর পাওয়ার সারফেসিং মানে খুবই সুন্দর, খুবই ভালো, এবং খুব ক্রিটিক্যাল কাজ করা যায়। আবার হচ্ছে ক্যাটিয়ার সারফেসের কাজ খুব ভালো হয়। সো যেটা হচ্ছে শিখতে সুবিধা, আমি সাজেস্ট করি একটা সফটওয়্যার শিখলে ওই সফটওয়্যারটাই ভালো করে শেখা উচিত, ওই সফটওয়্যারই সব দিকে আগে ভালো করে শেখা উচিত, ওই সফটওয়্যারই সার্ফেসিং শেখা উচিত। শুধুমাত্র সার্ফেসিং শেখার জন্য আরেকটা সফটওয়্যার শুরু করা এটা দরকার নেই। সো আমার মনে হয় আগে সলিড ওয়ার্কস এর সার্ফেসিং দিয়ে শুরু করা উচিত। যেহেতু আমি সলিড ওয়ার্কস দিয়ে শুরু করছি, সো আমি সলিড ওয়ার্কসটাই সাজেস্ট করি অলওয়েজ। এমন না যে আমি সবগুলো সফটওয়্যার ইউজ করছি, বাট সলিড ওয়ার্কস যেহেতু সলিড ওয়ার্কস দিয়ে যেহেতু কাজ করছি, আর বিভিন্ন জায়গায় দেখছি সলিড ওয়ার্কস এর মোটামুটি অ্যাপ্লিকেশন অনেক বেশি, সলিড মার্কেট শেয়ার অনেক বেশি সলিড ওয়ার্কস এর। সো ইন দ্যাট কেস হচ্ছে আমি সলিড ওয়ার্কস এর এবং মানে কাস্টমার লয়্যালটি বলি যাই বলি না কেন, সলিড ওয়ার্কস এর হচ্ছে প্রচুর পরিমাণে ইউজার। সো আমি এই জন্য সলিড ওয়ার্কস সাজেস্ট করি আর কি। বাট সলিড ওয়ার্কসটা যখন ভালো করে শেখা হয়ে যাবে, ইন দ্যাট কেস আমরা হচ্ছে ক্যাটিয়াতে সুইচ করতে পারি। আচ্ছা ভাই, নেক্সট কোশ্চেন হচ্ছে, ইজ ইট বেটার টু লার্ন ওয়ান সফটওয়্যার ইন ডেপথ অর হ্যাভ নলেজ ইন মাল্টিপল ক্যাড সফটওয়্যার? এই কোশ্চেনটা আমাদের আগের সেশনেও আসছিল। একটা সফটওয়্যার আগে ভালো করে শিখতে হবে। একটা সফটওয়্যার ভালো করে শিখলে যেটা হবে, মাল্টিপল সফটওয়্যার শিখতে কেউ না করেনি, বাট একটা সফটওয়্যার আগে ভালো করে শিখতে হবে। একটা সফটওয়্যার মোটামুটি যখন আমি একটা ভালো পজিশনে চলে যাবো যে হ্যাঁ আমাকে এখন যাই দেয় হোক না কেন আমি পারি, বা হচ্ছে আমাকে যদি কোনো কাজ কঠিন দেওয়া হয় আমি হচ্ছে ওটা ইম্প্রোভাইজ করে আমি বাইরে থেকে শিখে আমি ওটা বানায় ফেলতে পারবো, তখন হচ্ছে সেকেন্ড সফটওয়্যারে যাওয়া উচিত। এমন না যে হচ্ছে আমার রিয়েল লাইফে এসে আমাকে অনেকগুলো ক্যাট সফটওয়্যার ইউজ করতে হবে, বিভিন্ন রকমের ক্যাট রিলেটেড সফটওয়্যার ইউজ করতে হবে, বাট ক্যাট সফটওয়্যার এরকম না।
যেমন হচ্ছে আমি ক্যাম রিলেটেড সফটওয়্যার, সিএনসি প্রোগ্রামিং এর জন্য ক্যাম রিলেটেড সফটওয়্যার হয়তো আমার একটা ইউজ করতে হবে, আমার তো সব রকমের সফটওয়্যার শেখার দরকার নেই। আমার জি কোড জেনারেট হয়ে গেলে বাকি কাজ হচ্ছে মেশিন করে নিবে। তো এই ধরনের আর কি, তো এই যেগুলো একটা একটা করে শেখাটাই হচ্ছে আমার মনে হয় ফার্স্ট স্টেপ বেটার। যখন আমি একটা করে মোটামুটি ভালো করে শিখে ফেলছি তখন আমি মাল্টিপল সফটওয়্যারে যেতে পারি। আরেকটা কোশ্চেন হচ্ছে, হাউ শুড আই নো দ্যাট আই হ্যাভ এনাফ নলেজ ইন ক্যাড অর সিমুলেশন? অ্যাগেন আমার তো হচ্ছে আমি তো মাপতে পারবো না, বাট আমার হাতে যত রিসোর্স আছে আমি যদি সব রিসোর্স গুলো শেষ করি, ঠিক আছে, এবং আমি হচ্ছে জিনিসগুলো যদি নিজে থেকে ট্রাই করার চেষ্টা করি, যখন আমি বুঝবো যে না আমি হচ্ছে নিজে থেকে পারি, তখন এইভাবে নলেজ আসলে কিভাবে কোনোভাবে ডেপথ আসলে এভাবে মাপা সম্ভব না। ঠিক আছে, দেয়ার আর নো স্পেসিফিক ওয়ে, বাট যত বেশি শেখা যায়, পোর্টফোলিওটা হচ্ছে সবচেয়ে ভালো উপায়। পোর্টফোলিও বানালে বোঝা যায় যে আমি কতটুকু ইমপ্রুভ করছি, আমার আগে আমি কি ধরনের কাজ করতাম, পরবর্তীতে আমি কি ধরনের কাজ করতেছি। সো ইট মেক্স এ ডিফারেন্স। এইভাবে হচ্ছে একটা উপায় হইতে পারে, আই এম নট শিওর, বাট এটা একটা উপায় হইতে পারে, এটা একটা খুব ভালো উপায় হইতে পারে। আচ্ছা ভাই, নেক্সট কোশ্চেন হচ্ছে, হোপ ইউ আর ডুইং ওয়েল। মানে একজন কমেন্ট করছে যে, আই হ্যাভ বিন ওয়ার্কিং অন photonics and 2D materials to be specific, ANSYS, এনসিস ম্যাক্সওয়েল, Maxwell, and নিউমেরিক্যাল এফডিটিডি। numerical FTTD. Can you share some free resources regarding these two? এনসিস এর আমি হচ্ছে কিছুক্ষণ আগে দেখাইছিলাম, এনসিস এ গিয়ে হচ্ছে এনসিস ইনোভেশনে অ্যাকাউন্ট খুলতে হবে, এনসিস কাস্টমার পোর্টালে অ্যাকাউন্ট খুলতে হবে। ওইখানে প্রচুর পরিমাণে এনসিস ম্যাক্সওয়েল এর কাজ আছে, এনসিস ম্যাক্সওয়েল এর জিনিসপাতি প্রচুর পরিমাণে আছে। উই ওয়ার্ক অন এনসিস ম্যাক্সওয়েল অ্যাজ ওয়েল। আমাদের হচ্ছে ম্যাগনেটোলজিক্যাল এমআরই এবং এমআরএফ, সো আমাদের কিছু ম্যাগনেটোলজিক্যাল ফ্লুইড নিয়ে কাজ করতে হয়। তো এই জন্য হচ্ছে আমরা উই ওয়ার্ক ইন এনসিস ম্যাক্সওয়েল। সো এনসিস ম্যাক্সওয়েল এর জিনিসপাতিগুলো আমরা সব সময় ওখান থেকেই পাইছি। ডট এডু মেইল থাকলে হচ্ছে সবচেয়ে ইজি, ডট এডু মেইল থাকলে হচ্ছে অ্যাকাউন্ট খুলে তারপরে হচ্ছে ইয়া করতে হবে। শোভন, শোভন আছে নাকি? আচ্ছা, নুমেরিক্যাল এফডিটিডি যেটা, নুমেরিক্যাল এফডিটিডি সম্বন্ধে আসলে আমার ওইভাবে আইডিয়া নেই, বাট এনসিস ম্যাক্সওয়েল নিয়ে আমরা কাজ করছি, আমি সরাসরি কাজ করছি। সো এনসিস ম্যাক্সওয়েল হচ্ছে ইজি আর কি। এনসিস ম্যাক্সওয়েলটা হচ্ছে অনেক ইউজার ফ্রেন্ডলি অ্যাজ ওয়েল, এবং আমি এই জন্য সবাইকে সাজেস্ট করি এনসিস ইনোভেশনে অ্যাকাউন্ট খুলতে হবে এবং এনসিস কাস্টমার পোর্টাল, এনসিস স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে। ওইখানে গেলে ওইখানে হচ্ছে ওদের প্রচুর পরিমাণে হচ্ছে ওদের রিসোর্স আছে, ওরা হচ্ছে ফ্রি দেয়, তো ওগুলো হচ্ছে কালেক্ট করতে হবে। আচ্ছা ভাই, নেক্সট কোশ্চেন হচ্ছে, এই প্যান্ডেমিকের মধ্যে গ্রাজুয়েশনের জন্য স্কলারশিপ পাওয়া কি পসিবল কিনা? এখন ভাই এটা আসলে এমনই একটা বায়বীয় প্রশ্ন যেটার উত্তর আসলে আমার কাছে এভাবে নাই, কারণ হচ্ছে যে ফান্ড অনেক আছে বাংলা ইউএসএ ভার্সিটি গুলাতে, এখন হচ্ছে স্টুডেন্ট নিচ্ছে বাট মানে স্টুডেন্ট নাই, কারণ হচ্ছে প্যান্ডেমিকের কারণে কেউ আসতে পারতেছে না। সো প্রচুর পরিমাণে স্টুডেন্ট নিচ্ছে, বাট দেয়ার আর সাম ইস্যুস লাইক ইউনো, মানে ডিপ্লোম্যাটিক কিছু জিনিসপাতি থাকে, যেমন হচ্ছে যে আমার পাসপোর্ট, তো আমার ভিসা পাইতে হবে, আমার ভিসা না পাইলে তো আমি যত স্কলারশিপ পাই না কেন, আমার তো ভিসা না পাইলে আমি তো আসতে পারবো না, তাই না? তো ওই জিনিসগুলো আসলে মেক শিওর করা যায়। আমাদের ভার্সিটিতে এবার হচ্ছে আমাদের কুয়েটের একজন বড় ভাই হচ্ছে উনি স্কলারশিপ পাইছেন, ওনার সবকিছু রেডি, বাট উনি শুধুমাত্র হচ্ছেন ভিসাটা নিবেন, ভিসা নিয়ে হচ্ছে উনি চলে আসবেন, বাট যেহেতু এম্বাসি খোলা হয় না এই জন্য উনি ভিসার জন্য দাঁড়াইতে পারেন না। সো এটা আসলে বাট স্কলারশিপ আছে, গ্রাজুয়েশনের জন্য হচ্ছে স্কলারশিপ আছে, এমন না যে ভার্সিটি গুলো স্কলারশিপ ফান্ড কমে গেছে, না, স্কলারশিপ আছে, বাট হচ্ছে আসতে পারবে কেমনে এটাই হচ্ছে না। কিছু কমে এরকম না, মনে করেন আগে 10 জন নিলে এখন হয়তো বা 7 জন নিবে, এরকম হয়তো বা হবে, বাট এমন না যে একদম কাউকেই নিবে না। কিন্তু হচ্ছে যদি ভিসা না দেয় তাহলে তো সমস্যা, তাই দোয়া করতে হবে যেন যত তাড়াতাড়ি সম্ভব হচ্ছে এই pandemic চলে যায়, এছাড়া তার কোনো উপায় নেই, অথবা বাংলাদেশের প্রবলেম সলভ হয়ে যায়। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন হচ্ছে, মেকাট্রনিক্স এর জন্য, স্পেসিফিক্যালি মেকাট্রনিক্স এর জন্য আলাদা কোনো মানে সফটওয়্যার স্কিল কি জরুরি আছে কিনা? আমার আসলে এই ব্যাপারে কোনো আইডিয়া নাই, কারণ হচ্ছে যে মেকাট্রনিক্স এর মানে এক্স্যাক্টলি কি ধরনের সফটওয়্যার স্কিল লাগবে, সলিডওয়ার্কস এর পাশাপাশি কোন কোন ক্যাড এবং সিমুলেশন সফটওয়্যার শেখা উচিত। Blender actually is not for CAD. Blender is not for engineers, so you don't have to learn Blender at all. But if you want, you can learn it. I mean, এরকম না যে আমি তোমাকে বলতে পারি যে তুমি এটা শিখিওই না। ব্লেন্ডার যদি তোমার ইচ্ছা হয় তুমি শিখবা, বাট in order to serve your engineering purpose, Blender actually doesn't add any value at all. So
ইন দ্যাট কেস হচ্ছে আমি বলবো আর কি ইঞ্জিনিয়ারিং পারপাসের জন্য ব্লেন্ডার শেখার কোনো দরকার নেই। আর হচ্ছে ব্লেন্ডার সবচেয়ে বেশি ইউজ করে যারা হচ্ছে আমি যত জানি গেমিং, মানে গেমিং ক্যারেক্টার যারা বানায়, তারপর হচ্ছে যারা হচ্ছে অ্যানিমেটেড অ্যানিমেশন নিয়ে কাজ করে, তাদের জন্য হচ্ছে ব্লেন্ডার খুব ভালো কাজ করে আর কি। আচ্ছা, আর মেকাট্রনিক্স এর স্পেসিফিক কোন কাজের জন্য হচ্ছে কি সফটওয়্যার লাগবে, এই কোশ্চেনটা পাইলে ভালো হয়, কারণ হচ্ছে মেকাট্রনিক্স যেহেতু ওদের হচ্ছে সলিডওয়ার্কস লাগে। আমরা তো এই সেমিস্টার মেকাট্রনিক্স এর কোর্স করছি, আমাদের মেকাট্রনিক্স এর কোর্সের জন্য আমাদের আলাদাভাবে টিঙ্কারক্যাডে কাজ শিখতে হয়েছে। সো টিঙ্কারক্যাড ইজ আ ফ্রি ওয়েবসাইট। সো মানে তোমরা যদি টিঙ্কারক্যাডে যাও, আহ এটা হচ্ছে অটোডেস্ক টিঙ্কারক্যাডে হচ্ছে ওরা হচ্ছে দেখা যায় হচ্ছে মানে ইলেকট্রনিক্স পোর্শন নিয়েও কাজ করা যায়। তো যেহেতু আমার সোললি মেকাট্রনিক্স ব্যাকগ্রাউন্ড না, তাই হচ্ছে আমি স্পেসিফিক কোনো ভাবে হেল্প করতে পারতেছি না আর কি। বাট এই কোশ্চেন গুলো যদি আমি আলাদাভাবে পাওয়া যায়, যদি আমাকে আলাদাভাবে কোশ্চেন গুলো করা হয়, তাহলে আমি একটু খোঁজ নিয়ে আমি তারপর জানাতে পারবো আর কি। যেমন তাহমিদুর রহমান ভাই যদি আমাকে হচ্ছে আলাদাভাবে জিজ্ঞেস করে, তাহলে হচ্ছে আমি একটু খোঁজ টোজ নিয়ে তখন আমি জানাতে পারবো এখানে যারা মেকাট্রনিক্স নিয়ে কাজ করে তাদের কাছ থেকে। আচ্ছা ভাই, আমাদের লাইভ থেকে লাস্ট কোশ্চেন, are আচ্ছা, there any specific features or operation you should suggest every engineer should learn before applying to higher studies in a subject related to cadres? Cadre আমি কি? না কোশ্চেনটা মানে বুঝিনি, আরেকবার একটু। আচ্ছা, Are are there there any specific features or operations you would suggest every engineer should learn before applying to higher studies in subject what? কোশ্চেনটা চলে গেছে। in subject related to cadre কি? In subject related to আমি হচ্ছে ওই যে লাস্ট যেটা বললাম যে অ্যাডভান্স কিছু কাজ শিখে রাখা বেটার। সিএনসির কাজ, তারপরে হচ্ছে ইনজেকশন মোল্ডিং এর কাজ, এগুলো হচ্ছে অল্প অল্প করে শিখে রাখা বেটার। ডাই পাঞ্চিং এর কাজ, ঠিক আছে, এগুলাই হচ্ছে বেসিক্যালি হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয় আর কি। তো এই এই কাজগুলো আমরা যেটাই বলি না কেন, আমরা যদি ওষুধও বানাই, ওষুধও কিন্তু ডাই পাঞ্চ করে বানাই। একটা ওষুধকে অনেক জোরে পাঞ্চ করে তারপরে বানায়। তার মানে হচ্ছে এই জিনিসগুলো কিন্তু লাগে, যে কোনো প্রোডাক্টের জন্যই লাগে, যে কোনো কিছুর জন্যই লাগে। সো যখন আমরা এই ধরনের জিনিসগুলো নিয়ে কাজ করতে চাচ্ছি, আমাদের তো একটু হালকা আইডিয়া থাকলেই ভালো। তো আমি সাজেস্ট করবো আর কি যে ফার্স্টে হচ্ছে ছোট করে শিখি, তারপর উইথ টাইম আমরা হচ্ছে আস্তে আস্তে বেশি করে শিখবো। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আমাদের আর কোনো আপাতত কোশ্চেন নাই। তো আর অনেকের আরো কোনো কোশ্চেন থাকতে পারে, আপনি তাহলে হচ্ছে আমাদের লাইভ স্ট্রিম লিঙ্কে বা ইভেন্টে পোস্ট করতে পারেন, আমরা চেষ্টা করবো আনসার দেওয়ার। তো আমাদের সেশন মোটামুটি এখানেই শেষ। ফয়েদ হাসান ভাইকে তার ব্যস্ত সময় থেকে আমাদের সেশনের সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর অসংখ্য ধন্যবাদ আকিব জাভেদ শুভন, নিউ থ্যাংক ইউ সিপিএ ভাই। না? জি ভাই। আচ্ছা, আচ্ছা, আর আমাদের নেক্সট আরো বেশ কয়েকটা ইভেন্ট হবে, অনেকটা ক্যাড রিলেটেডই, মানে আমরা সেমিনার করার চেষ্টা করব। তো সেই সম্পর্কে বা সেই মানে ইভেন্টের লিংক বা হচ্ছে নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের পেজে লাইক দিয়ে বা ফলো দিয়ে রাখতে পারেন, অথবা আমাদের ইভেন্টগুলোতে হচ্ছে ইয়ে রাখলে আমরা ওইখানে হচ্ছে ইনফরমেশনগুলো দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।